তো দেখো প্রথমে আমরা শুরু করছি বিন্দুর লম্ব বিক্ষেপ। প্রথম হচ্ছে আমাদের টপিকটা হচ্ছে কি, প্রথম হচ্ছে আমাদের বিন্দুর লম্ব ও বিক্ষেপ। বিন্দুর লম্ব ও বিক্ষেপ। সো বিন্দুর লম্ব বিক্ষেপটা কি আমরা সেটা জেনে নিই। তো বিন্দুর লম্ব বিক্ষেপটা হচ্ছে, দেখো আগে আমরা একটা রেখা অংশ আছি, ধরো যে এটা হচ্ছে একটা রেখা অংশ, এটা হচ্ছে একটা রেখা, এক্স একটা রেখা আছে, বা ধরে নিচ্ছি এই হচ্ছে এবি হচ্ছে একটা রেখা, এবি হচ্ছে একটা রেখা বা রেখা অংশ, এটা হচ্ছে এবি একটা রেখা অংশ। এখন এইখানে ধরো এইটা হচ্ছে ধরো এম একটা বিন্দু আছে, এম হচ্ছে একটা বিন্দু। তাহলে এইখান থেকে তোমার এম বিন্দু থেকে এই এম বিন্দু থেকে এই রেখাংশের উপর যদি লম্ব অঙ্কন করা হয়, আমি আবারও বলছি এইটা হচ্ছে একটা এবি হচ্ছে এখানে রেখাংশ, দেখো এবি হচ্ছে এখানে একটা রেখাংশ, ঠিক আছে, এবি হচ্ছে একটা রেখাংশ বা রেখা হিসেবে তুমি ধরতে পারো যে এটা হচ্ছে একটা রেখা। আর এম হচ্ছে এম একটা বিন্দু, এম এম হলো কি একটি বিন্দু। আচ্ছা, তো এম হচ্ছে একটা বিন্দু। এবার এম থেকে যদি এই এবি রেখাংশের উপর একটা লম্ব অঙ্কন করি, এম থেকে যদি এবি রেখাংশের উপর একটা লম্ব অঙ্কন করি, কি করছি দেখো তো, একটা লম্ব অঙ্কন করছি। তাহলে এখানে দেখো এমএন হচ্ছে একটা লম্ব, এমএন হচ্ছে কি একটা লম্ব, ঠিক আছে। তাহলে এবার আমার বিন্দুর লম্ব বিক্ষেপটা কি? বিন্দুর লম্ব বিক্ষেপটা বলতে বোঝায় কোন একটা রেখাংশের উপর কোন বিন্দু হতে একটা লম্ব অঙ্কন করলে লম্বের পাদবিন্দুকে বিন্দুর রেখাংশ বলে। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে লিখতে পারি যে কোন একটি, দেখো যদি বুঝতে এরকম যে কোন একটি রেখার উপর কোন একটি রেখার উপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দু হতে দেখো নির্দিষ্ট বিন্দু হতে লম্ব অঙ্কন, আচ্ছা অঙ্কিত লম্বে, আচ্ছা বিন্দু হতে অঙ্কিত লম্বের দেখো অঙ্কিত লম্বের পাদবিন্দুকে ওই বিন্দুর লম্ব ও বিক্ষেপ ওই বিন্দুর, আচ্ছা লম্ব ও বিক্ষেপ বলে। তাহলে দেখো আমি এখানে সংজ্ঞাটা কি লিখেছি, আমি এই যে সংজ্ঞাটা এখানে লিখেছি, একটা সংজ্ঞা লিখেছি যে এই হচ্ছে এবি একটা রেখাংশ বা রেখা। তো কোন একটা রেখার উপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে তুমি যদি একটা লম্ব অঙ্কন করো, দেখো এম এনটা হচ্ছে একটা লম্ব, তাই না? কেন লম্ব? দেখো এখানে হচ্ছে একটা যে দেখো এম এন বি, অথবা দেখো এখানে যে এম এন এ সমান হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে কি একটা 90 ডিগ্রি, মানে একটা 90 ডিগ্রি একটা কোণ উৎপন্ন হবে। তো এম এনটা হচ্ছে এবি এর উপর কি লম্ব, এম এন হচ্ছে এবি এর উপর লম্ব। যদি লম্ব হয় তাহলে এম বিন্দু হতে এবি এর উপর যে লম্বটা আছে তার পাদবিন্দু হচ্ছে এটা শীর্ষবিন্দু, এটা হচ্ছে তোমার এইখানে হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। আর এই যে এন বিন্দুটা এটা হচ্ছে তোমার পাদবিন্দু, এটা হচ্ছে তোমার পাদবিন্দু। তাহলে দেখো তাহলে এম এন, এই যে এম এন, এম হচ্ছে শীর্ষবিন্দু, এন হচ্ছে এখানে পাদবিন্দু। তাহলে কোন রেখাংশের উপর কোন নির্দিষ্ট বিন্দু দেখে লম্ব অঙ্কন করলে অঙ্কিত লম্বের পাদবিন্দুই হচ্ছে তার বিন্দুর লম্ব বিক্ষেপ। ওই বিন্দুর লম্ব বিক্ষেপ কি বলবো আমরা? ওই বিন্দুর লম্ব বিক্ষেপ। তাহলে আমরা কি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছি? তো আমরা গেল বিন্দুর লম্ব বিক্ষেপ। এবার বিন্দুর লম্ব বিক্ষেপটা কিন্তু এইভাবে না, শুধুমাত্র যদি এরকম একটা রেখা থাকে, ধরো যে এক্স ও একটা রেখা, এই হচ্ছে এক্স ও একটা রেখা, আর এইখানে একটা বিন্দু আছে ধরো যে পি, এখানে একটা বিন্দু আছে পি। তাহলে তুমি যদি এই বিন্দু থেকে এক্স এর উপর একটা লম্ব অঙ্কন করো, এই হচ্ছে একটা লম্ব, এই একটা লম্ব, ধরো যে এই লম্বটা হচ্ছে তোমার ও, লম্ব হচ্ছে ও। তাহলে এই যে ও বিন্দুটা, তাহলে ও বিন্দুটাকে এখানে ও বিন্দুকে বিন্দুর মানে হচ্ছে পি বিন্দুর, ও বিন্দুকে বিন্দুর বলতে কি পি বিন্দুর লম্ব বিক্ষেপ। তাহলে এখানে পি বিন্দুর লম্ব ও বিক্ষেপ বলা যায়। ঠিক এইখানে কিন্তু যে পি বিন্দু, দেখো এইখানে কিন্তু এম বিন্দুর লম্ব বিক্ষেপ, এম বিন্দুর লম্ব বিক্ষেপ, এম বিন্দুর লম্ব হচ্ছে
এম বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে এন, এম বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে কি এন। আবার বলছি এম বিন্দুটা শীর্ষবিন্দু, তাহলে এই শীর্ষবিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে পাদবিন্দু, তাহলে এম বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে কি এন। ঠিক আছে, এবার দেখো আমরা নতুন একটা যাই। সো এটা যদি হয়ে থাকে এবার আমরা নতুন একটা অংশ যাই। এবার আমরা দেখবো হচ্ছে তোমার লম্ব বিক্ষেপ, রেখাংশের লম্ব বিক্ষেপ। এবার দেখবো আমরা রেখাংশের, দেখো এবার আমরা দেখবো হচ্ছে রেখাংশের লম্ব ও বিক্ষেপ। ঠিক আছে, তো রেখাংশের লম্ব বিক্ষেপটা কি এবার দেখো, রেখাংশের লম্ব ও বিক্ষেপ। সো রেখাংশের লম্ব বিক্ষেপটা যদি দেখতে হয় আমাকে, তাহলে আমি যেটা করব এখন দেখো, আগের মতো করে প্রথমে একটা রেখাংশ নিব। আগের মতো করে একটা ধরো এ হচ্ছে একটা রেখা নিলাম, এ হচ্ছে আমার একটা রেখা নিলাম, আর এই ধরো আগের মতো করে এটা হচ্ছে কি এবি একটা রেখা নিলাম, এবি হচ্ছে একটা রেখা নিলাম। তো এবি যদি একটা রেখা নেই, তাহলে এবি রেখার উপর ধরো এইখানে নিলাম এই, এটা হচ্ছে কি ধরো এটা দিলাম হচ্ছে পি কিউ, এরকম আরেকটা রেখা নিলাম হচ্ছে পি কিউ, পি কিউ একটা রেখা। তো এইখানে মূল রেখা হচ্ছে এটা, মূল রেখা হচ্ছে এটা। দেখো তাহলে আমরা এখানে মূল রেখা যেটা করেছি, এখানে মূল রেখা হচ্ছে এবি, আর এবি যে কোনো একটা রেখা, আর এখানে দেখো যে কোনো একটি রেখা হচ্ছে পিকিউ, যে কোনো একটা রেখা হচ্ছে পিকিউ। এবার দেখো, তো তুমি একটা বিষয় চিন্তা করে দেখো, তুমি যখন সূর্যটা যখন তুমি পশ্চিম দিকে হেলে থাকে, সূর্য যখন পশ্চিম দিকে হেলে থাকে, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তোমার কিন্তু একটা শ্যাডো পড়ে, তাই না? তোমার একটা শ্যাডো পড়ে, কিন্তু তোমার এই শ্যাডোটা তোমার দিক থেকে একটু সরে যায়, হয় তোমার থেকে একটু ডান দিকে পড়তে পারে, বাম দিকে পড়তে পারে, ফ্রন্ট সামনে পড়তে পারে, আবার পেছনে পড়তে পারে। এটা ডিপেন্ড করবে সূর্যের কোন দিকে তুমি আসো। যদি সূর্যটা আমার পেছন দিকে থাকে তাহলে আমার শ্যাডো পড়বে সামনের দিকে, যদি সূর্যটা আমার ডান পাশে থাকে তাহলে শ্যাডো পড়বে বাম পাশে, যদি সূর্যটা বাম পাশে থাকে তাহলে শ্যাডো পড়বে কোথায়? ডান পাশে। যদি সূর্যটা আমার ফ্রন্ট সাইডে থাকে, অর্থাৎ আমার ফরওয়ার্ড, আমার ফ্রন্টে থাকে, তাহলে আমার শ্যাডো পড়বে কোথায়? ব্যাকওয়ার্ডে, তাই না? পেছনে পড়বে। তাহলে এবার চিন্তা করো, সো এইটা যদি হয় যে তোমার আমি যেদিকে থাকবো, লাইটটা আমি এভাবে ধরো, দেখো যে আমি আমার হাতটার কথা চিন্তা করে দেখো, আমার হাতের শ্যাডোটা দেখা যায় কিনা। আমার হাতের একটা শ্যাডো পড়তেছে এখানে, আমি জানি না তোমাদের কাছে এটা দেখা যাচ্ছে কিনা, কিন্তু আমার শ্যাডোটা দেখো তোমরা, আমার হালকা হলে একটা শ্যাডো কিন্তু ওইখানে পড়ে, তাই না? তো বিষয়টা হচ্ছে এইখানে একটা টর্চ লাইট ধরো, ধরো এইখানে একটা টর্চ লাইট আছে, এই হচ্ছে একটা টর্চ লাইট, এখান থেকে আলো বের হচ্ছে, এই হচ্ছে একটা টর্চ লাইট, ধরো এখান থেকে একটা আলো বের হবে, ঠিক আছে? তো যদি এখান থেকে আলো বের হয়, দেখো এখান থেকে আলো বের হলে একটা শ্যাডো পড়বে না, এই দিক দিয়ে একটা শ্যাডো মানে কি ছায়া অঞ্চল তৈরি হবে, একটা ছায়া অঞ্চল। এখন এই ছায়া অঞ্চলটা যদি তৈরি হয়, দেখা যাবে কি এই বিন্দু থেকে এই বিন্দুর উপর একটা লম্ব অঙ্কন করো, এই বিন্দু থেকে একটা লম্ব ধরো যে এটা হচ্ছে তোমার, এটা ধরো যে ধরো পিএন, এটা হচ্ছে কি পিএন, বুঝতে পারছো? তাহলে পি বিন্দু থেকে একটা লম্ব এঁকেছি, সেটা হচ্ছে পিএন। আবার এই বিন্দু থেকে আরেকটা শ্যাডোটার পড়ার কারণে ধরো যে এইখান থেকে আরেকটা তৈরি হবে, এইখানে ধরো আরেকটা তৈরি হচ্ছে, দেখো আরেকটা, এটা ধরো হচ্ছে তোমার এম, এটা ধরো হচ্ছে এম। তাহলে একটু ভালো করে দেখো যে পিকিউ রেস্টের উপর এই যে পিকিউ রেখাংশটা আছে, এর উপর যদি আলো ফেলা হয় তাহলে এই পাশে একটু ছায়া অঞ্চল তৈরি হবে, এই পাশে কি হবে তোমার শ্যাডো পড়বে, এই অংশটা কি পড়বে? শ্যাডো পড়বে, মানে অন্ধকার তৈরি হবে, একটা অন্ধকার তৈরি হবে না? তাহলে দেখো এইটার উপর যদি ধরো তাহলে এখানে তৈরি হচ্ছে, এটা ডিপেন্ড, এটা কিন্তু বড় হতে পারে ছোট হতে পারে। তুমি যদি এটাকে এইভাবে ধরো, এইখানে নিয়ে আসো আরো ছোট হবে, যদি এইভাবে ধরো তাহলে আরো ছোট হবে, ডিপেন্ড করবে যে তুমি এটা কিভাবে রাখছো। আমি যদি এইখানে একটা টর্চ লাইট ধরি, চিন্তা করো এইভাবে টর্চ লাইট ধরি, তাহলে এটা যে শ্যাডোটা পাবে সেটা কিন্তু নাই বললেই চলে, কারণ এইটাকে এই দিকে ধরে। কিন্তু আমি যদি এইভাবে ধরি, একটা টর্চ লাইট ধরি, তাহলে দেখা যাবে কি, আচ্ছা সাপোজ ধরো আমি তোমাদের একটু এই দেখো এই টর্চ লাইটটা আছে, আমি যদি এই টর্চ লাইটটা এইভাবে ধরি, একটু ভালো করে দেখো, আমি জাস্ট এইখানে ধরার চেষ্টা করছি। তো এই যে দেখো ডাস্টারটা আছে আমার, তো ডাস্টারটাকে যদি ধরি একটু ভালো করে দেখো, শ্যাডো পড়ছে একটা, দেখো একটা শ্যাডো পড়তেছে, কিন্তু আমি যদি এইভাবে ধরি, দেখো একটা শ্যাডো পড়ছে, দেখছো কি একটা এইখানে যদি ধরি আমি, তাহলে একটা কি পড়তেছে দেখো, একটা শ্যাডো পড়তেছে, আমি জানি না তোমাদের কাছে দেখা যাচ্ছে কিনা। তো আমি যদি এইভাবে ধরি, ঠিক এই বরাবর বা এই বরাবর যদি ধরি, তাহলে দেখা যাবে কি যে এইভাবে একটা শ্যাডো পড়বে, মানে এই দিক দিয়ে একটা শ্যাডো পড়বে। যেহেতু আমি এইভাবে ধরলে দেখো আমি যত দূরে যাচ্ছি শ্যাডোটা ততই কি হচ্ছে, এই দেখো কাছে নিলাম। তো আমি যদি এই ডাস্টারে কিন্তু একটা শ্যাডো পড়ছে বোর্ডের উপরে, এই ডাস্টার দেখো এইখান থেকে দেখো এই বড় হচ্ছে ছোট হচ্ছে, ডিপেন্ড করবে লাইটের আলোটা কত বড় ছোট দুইটাই করা যাবে। যদি যত দূরে রাখবো লাইটটাকে,
ততই কিন্তু এই শ্যাডোটা ছোট হবে, যতই কাছে নিয়ে যাব ততই কিন্তু শ্যাডোটা বড় হবে। আচ্ছা, এখন আমার বিষয়টা হচ্ছে তোমার যে এই যে শ্যাডোটা আমরা ফেলেছিলাম, যে এইখানে না বস্তুটা তো এটা হচ্ছে একটা ডাস্টার ধরো, এই ডাস্টারের এইখানে আলোটা ধরে ফেলে এইদিকে একটা শ্যাডো পড়বে, এই শ্যাডোটার আমি কি করবো লম্ব আকারে আঁকবো। দেখো এইখান থেকে একটা লম্ব এঁকেছি শ্যাডোটাকে আইডেন্টিফাই করার জন্য, এইখান থেকে একটা লম্ব এঁকেছি। তাহলে দেখো পি কিউ লম্ব, এখানে পিএনটা হচ্ছে পিএন লম্ব কার উপর, এবি এর উপর, পিএন লম্ব এবি এর উপর। আচ্ছা, আবার দেখো কিউএম, কিউএন লম্ব হচ্ছে এবি এর উপর, তার মানে পিএন এবং এমএন, পিএন এবং কিউএম উভয়ই কিন্তু এবি এর উপর লম্ব। তাহলে এই পিএন এর লম্ব বিন্দু কোনটা? পিএম এর বিন্দুর লম্ব বিক্ষেপ এন। দেখো পি এর দেখো পি এর বিন্দুর লম্ব বিক্ষেপ, বিন্দুর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ এন, পি এর লম্ব বিক্ষেপ এন। আর হচ্ছে দেখো কিউ এর বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে এম। বুঝতে পেরেছো যে পি বিন্দু, কারণ এটা একটা লম্ব, তো আমরা তো জানি যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোন একটা লম্বকোণ করলে ওই লম্বের পাদবিন্দু হচ্ছে বিন্দুর লম্ব বিক্ষেপ, বিন্দুর লম্ব বিক্ষেপ কিছুক্ষণ আগেই পেয়ে আসছি আমরা। তাহলে এইটার শীর্ষবিন্দু এটা, পাদবিন্দু এটা, শীর্ষবিন্দু পাদবিন্দু, তাহলে এটা হচ্ছে বিন্দুর লম্ব বিক্ষেপ। আবার এইটার শীর্ষবিন্দু এটা, পাদবিন্দু এটা, তাহলে এটা হচ্ছে তোমার বিন্দুর লম্ব বিক্ষেপ। তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বকে বলি আমরা রেখাংশের লম্ব বিক্ষেপ। তাহলে কি বলবো আমরা, যে ছায়াঞ্চল তৈরি হয়েছে, তাহলে বিন্দুর পাদবিন্দু দ্বয়ের, বিন্দুর মানে হচ্ছে বিন্দুর লম্ব বিক্ষেপ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বই হবে তোমার বিন্দুর মূল কথা হচ্ছে। আচ্ছা দেখো এবার আমি কি করতেছি, কিভাবে দেখা যায়। দেখো যে কোনো রেখাংশের উপর, কোনো রেখার উপর, কোনো একটা রেখার উপর অন্য একটি রেখার বিন্দুর লম্ব বিক্ষেপ দ্বয়ের, বিন্দুর লম্ব, আচ্ছা এইটুকু আমি মুছে দিচ্ছি। দেখো বিন্দুর লম্ব অভিক্ষেপ দ্বয়ের, বিন্দুর লম্ব অভিক্ষেপ, আজকে খুব বিরক্ত হচ্ছে বুঝছো, এখানে মনে বিয়ে হচ্ছে, মানে এক করতেছে। বিন্দুর লম্ব অভিক্ষেপ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে দেখো মধ্যবর্তী দূরত্বকে ওই রেখাংশের লম্ব বিক্ষেপ বলে। এবার দেখো এখানে বুঝছো কিনা একটু দেখো, এটা কি বুঝছো যে কোন রেখার উপর একটি রেখার, কোন রেখার উপর দেখো এই হচ্ছে একটি রেখা, এই রেখার উপর কোন একটি রেখা অংশের, দেখো কোন একটি রেখা অংশের বলতে এটা কি, কোন রেখার উপর অন্য একটি রেখা অংশের দেখো কোন রেখার উপর একটি রেখা অংশের বিন্দুর লম্ব বিক্ষেপ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে ওই রেখা অংশের লম্ব বিক্ষেপ বলা হয়। তাহলে দেখো এই হচ্ছে একটি রেখা আর এই হচ্ছে একটি রেখা অংশ, এই হচ্ছে একটি রেখা, এই হচ্ছে একটি রেখা অংশ। তাহলে এই রেখা অংশতে এই যে রেখা অংশ আছে, এই রেখা অংশতে এই রেখা অংশের বিন্দু পাদবিন্দু কোথায়, এম এবং এন, এম এবং এন হচ্ছে পাদবিন্দু, মানে এইটার বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে এইটা, আর এইখানে পাইছে একটা বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে এইটা। তাহলে এই রেখাংশের দুইটা বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে এম এবং এন।
তাহলে এম এবং এন এর যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বকে বলবো আমরা বিন্দুর লম্ব বিক্ষেপ নয়, এটাকে বলবো রেখাংশের লম্ব বিক্ষেপ। তো রেখাংশের লম্ব বিক্ষেপকে আবার তোমার বলা যায় শুধু লম্ব বিক্ষেপও বলা যায়। রেখাংশের লম্ব বিক্ষেপকে শুধু লম্ব বিক্ষেপও বলা যায়। আমি এটাকে একটু ডিফারেন্ট ভাবে দেখি। এইটাকে এরকম যদি থাকতো, দেখো যে এরকম একটা বিন্দু, এরকম একটা রেখা আছে, এরকম একটা রেখা আছে, ধরো তো হচ্ছে এ বি, এটা হচ্ছে এ বি আছে, ঠিক আছে, এরকম একটা রেখা আছে। এখন দেখো এখানে হচ্ছে ধরো এপি হচ্ছে একটা রেখা, তাহলে আমার মূল রেখা হচ্ছে কি এবি, এবি হচ্ছে একটা রেখা, এবি হচ্ছে কি একটা রেখা, আর এপি হচ্ছে একটা রেখাংশ, এপি হচ্ছে কি একটা রেখাংশ। তাহলে এই যে এটা এখানে এপিটা কি, এপিটা হচ্ছে রেখাংশ, এপিটা হচ্ছে কি রেখাংশ, আর এটা কি একটা রেখা, এটা হচ্ছে কি একটা রেখা। তো এই বিন্দু থেকে এই বিন্দুর উপর দেখো এ বিন্দুর এখানে যেহেতু অলরেডি কোথায় আছে, বিন্দুতেই আছে, কোথায় আছে এটা দেখো তো, এটা কিন্তু একদম মূল রেখার সাথে সংযুক্ত আছে। তাহলে চিন্তা করে দেখো এই বিন্দু থেকে কিন্তু আর লম্ব অঙ্কন করা সম্ভব না। তো এই বিন্দু থেকে লম্ব অঙ্কন করা সম্ভব না, কাল্পনিকভাবে চিন্তা করো এই বিন্দুর লম্ব বিক্ষেপ এই বিন্দুতেই অবস্থান করছে। এই বিন্দুর এখানে আদি বিন্দু এবং শেষ বিন্দু একই জায়গায় আছে। এইখানে দেখো এপি রেখা, দেখো এপি রেখাংশের এ বিন্দুর লম্ব বিক্ষেপ, এ বিন্দুর লম্ব বিক্ষেপ এ। ডানে হচ্ছে কি, বুঝতে পারছো, যদি কোনো একটা রেখা মূল রেখার সাথে সংযুক্ত, কোনো একটা রেখাংশ যখন মূল রেখাংশের মধ্যে, মূল রেখার মধ্যে পড়ে যাবে, কোনো একটা রেখাংশ যখন মূল রেখার সাথে পড়ে যাবে, তখন মূল রেখার বিন্দুটাই বিন্দুর লম্ব বিক্ষেপ হবে, মূল রেখার বিন্দুটাই হচ্ছে বিন্দুর লম্ব বিক্ষেপ হয়ে যাবে। যেমন এবি রেখাংশের মধ্যে এবি রেখাংশের একটা বিন্দু এবি এর উপর পড়ে গেছে, এপি এর একটি বিন্দু এবি এর উপর পড়ে গেছে, তো এটা কি কমন পয়েন্ট না? তাহলে এই ক্ষেত্রে যেখানে পাদবিন্দু সেখানে শীর্ষবিন্দু, এর পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই জায়গায়, পাদবিন্দু দেখো পাদবিন্দু আর শীর্ষবিন্দু, পাদবিন্দু ও শীর্ষবিন্দু এ, দুইটা এ। তার মানে এর যেখানে বিন্দুর লম্ব বিক্ষেপ আছে সেখানে আছে কি তার শীর্ষবিন্দুটা, যেখানে বিন্দুর লম্ব বিক্ষেপ সেখানে আছে শীর্ষবিন্দু, কারণ একই জায়গা। তাহলে চিন্তা করো এবার তুমি যদি এখানে একটা শ্যাডো ফেলো, এই দিক থেকে যদি তুমি এবার একটা শ্যাডো ফেলতে চাও, তুমি এই দিক থেকে যদি একটা শ্যাডো ফেলতে চাও, তাহলে কি হবে, তোমার একটা লাইট থেকে তুমি যদি শ্যাডোটা ফেলো, তাহলে দেখা যাবে কি এই শ্যাডোটা এরকম ভাবে একটা রেখা টানো, এরকম ভাবে চিন্তা করে দেখো, এরকম ভাবে একটা রেখা টানো। তো রেখা টানলে এখানে ধরো যে পি কিউ একটা রেখা পাইছো, কত পাইছো পি কিউ, এবার কি পাইছো পি কিউ। তাহলে এই দিকে একটা বিন্দু দেখো, তাহলে এ বিন্দুর লম্ব বিক্ষেপ কত এ, আর পি বিন্দু দেখো, পি বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে কি কিউ, পি বিন্দুর লম্ব বিক্ষেপ, তাহলে পি বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে কি কিউ। যদি কিউ হয় তাহলে এ এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব হবে কি লম্ব বিক্ষেপ, একটা বিন্দুর লম্ব বিক্ষেপ, আর একটা হচ্ছে শুধুমাত্র রেখাংশ। তাহলে এই ক্ষেত্রে আমার, তাহলে দেখো এপি রেখাংশের লম্ব বিক্ষেপ হবে লম্ব বিক্ষেপ হচ্ছে এ কিউ। তাহলে বুঝছো কি, তাহলে এপি রেখাংশের যে লম্ব বিক্ষেপ সেটা হচ্ছে কি এ কিউ, ঠিক আছে, এপি রেখাংশের লম্ব বিক্ষেপ হচ্ছে এ কিউ। আমি আবারও বলছি এবি এ থেকে পি এই রেখাংশ, কারণ এপি রেখাংশের একটা বিন্দু এ, লম্ব বিন্দু এ, যেখানে পাদবিন্দু সেখানে শীর্ষবিন্দু, তার মানে এখানে বিন্দুর লম্ব বিক্ষেপ আছে। আর পি বিন্দু থেকে যদি আমি এই রেখাংশের উপর রেখার উপর একটা লম্ব অঙ্কন করি, তাহলে এই লম্ব হচ্ছে কি পি কিউ। তাহলে এখানে দেখো পি কিউ লম্ব কি আছে, পি কিউ লম্ব হচ্ছে এবি, তাহলে পি কিউ যদি এবি লম্ব হয়, তাহলে এই পি কিউ বিন্দুটা হচ্ছে এখানে বিন্দুর লম্ব বিক্ষেপ, কোন বিন্দুর পি বিন্দুর লম্ব বিক্ষেপ। তাহলে এ কিউটাই হচ্ছে আমার এখানে কি এপি এর লম্ব বিক্ষেপ, এপি রেখাংশের লম্ব বিক্ষেপ হচ্ছে এ কিউ, এপি রেখাংশের লম্ব বিক্ষেপ হচ্ছে এ কিউ। কার উপর আছে এবি এর উপর, তাহলে এবি এর উপর এপি রেখাংশের লম্ব বিক্ষেপ এ কিউ, এবি এর উপর এপি রেখাংশের লম্ব বিক্ষেপ এ কিউ। আমি একটু ভালো করে লিখে দিচ্ছি এটা, দেখো কার উপর যদি বলে যে এখানে দেখো কার উপর একটা প্রশ্ন চিন্তা করো, এবি এর উপর, কার উপর এবি এর উপর, কার বিক্ষেপ চিন্তা করে দেখো, কার বিক্ষেপ এপি এর, কার বিক্ষেপ এপি এর বিক্ষেপ। আচ্ছা কার লম্ব বিক্ষেপ
শুধু অভিক্ষেপও বলা যায়। আমি আবারও বলছি, লম্ব বিক্ষেপকে শুধু অভিক্ষেপ, রেখাংশের অভিক্ষেপ ইত্যাদি বলা যায়। রেখাংশের অভিক্ষেপ বা বিন্দুর রেখাংশের অভিক্ষেপ, তারপর হচ্ছে শুধু অভিক্ষেপ অথবা লম্ব বিক্ষেপ, তিনটা নাম এখানে রাখা যায়। তিনটা নামে কি বললাম, এই যে রেখাংশের অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ অথবা শুধু অভিক্ষেপ, শুধুমাত্র অভিক্ষেপও বলা যায়। আচ্ছা, এবার দেখো, তাহলে দেখো কার উপর আছে এবি এর উপর কারো বিক্ষেপ এপি, এপি কারো বিক্ষেপ এপি। আচ্ছা, তাহলে এপি এর অভিক্ষেপ কত আছে এখানে, তাহলে অভিক্ষেপ কোনটি অভিক্ষেপ এখানে দেখো, তাহলে কোনটি অভিক্ষেপ হবে এখানে, তো অভিক্ষেপ হবে কোনটি এখানে, তাহলে অভিক্ষেপ হবে আমার এখানে এ কিউ। তো দেখো, তাহলে বলতে পারি যে এবি এর উপর এপি রেখাংশের লম্ব বিক্ষেপ হচ্ছে এ কিউ। এবি এর উপর এপি রেখাংশের লম্ব বিক্ষেপ হচ্ছে এ কিউ। এবি এর উপর কার উপর, দেখো এবি এর উপর কারো কোন রেখাংশের লম্ব বিক্ষেপ, এপি এর লম্ব বিক্ষেপ কত, এ কিউ। তাহলে এবি এর উপর এপি রেখাংশের লম্ব বিক্ষেপ এ কিউ। একদম ক্লিয়ার, তাই না? তো এবার আমরা নতুন টপিকসে যাই। এইটা তো এইভাবে গেল, আমি চাইলে এটাকে অন্যভাবে কিন্তু আঁকতে পারতাম, চাইলে আমি এটাকে অন্যভাবেও নিতে পারতাম, ঠিক আছে? যেমন তুমি যদি চাও যে এইখান থেকে তুমি এমএন এর লম্ব বিক্ষেপ হবে, এখন যদি এমএন রেখার লম্ব বিক্ষেপ আঁকতে চাও, তুমি যদি এমএন রেখার লম্ব বিক্ষেপ আঁকতে চাও, তাহলে দেখো যদি আঁকতে চাও, দেখো এইটার উপর লম্ব আঁকতে হবে। তার মানে এইটার উপর তুমি যদি লম্ব আঁকতে চাও, তাহলে দেখো আমরা এরকম করতে চাই, ধরো যে এরকম ভাবে একটা লম্ব বিক্ষেপ আছে, ধরো এই একটা রেখা আছে আর এই একটা রেখা আছে। এখন আমি এইখান থেকে যদি আমি ধরো যে এইটা আছে অথবা এইটা আছে, বা আমি এটা হচ্ছে কি পি বিন্দু, আর এটা ধরো যে এখানে আছে ধরো যে কিউ বিন্দু, আর এটা ধরো যে এম বিন্দু। এখন আমি চাচ্ছি এই রেখাংশ এইটার লম্ব বিক্ষেপ আঁকবো, বা এখানে দেখো যে এইখান থেকে যদি আঁকি, বা ধরো এটাই দেয়া আছে অথবা ধরো এটাই দেয়া আছে, এখানে ধরো এটা হচ্ছে কিউ। তা আমি যদি এখন যদি কিউ দেখো, তাহলে পি কিউ রেখার লম্ব বিক্ষেপ বের করতে চাই। পি কিউ রেখার লম্ব বিক্ষেপ কত সেটা তো বের করতে যাই, তাহলে পি কিউ রেখার কিউ এর লম্ব বিক্ষেপ, কিউ বিন্দুর লম্ব বিক্ষেপ কিউ হবে, কিউ বিন্দুর লম্ব বিক্ষেপ কিউই হবে। কিন্তু পি বিন্দুটা কি হবে দেখো তো, তাহলে পি বিন্দুটা যেটা হবে দেখো, তা তুমি যদি এই দিক দিয়ে টর্চ ধরো, এখন এই দিক দিয়ে তুমি টর্চ লাইট ধরো, যদি টর্চ লাইট এইদিকে ধরো, তাহলে শ্যাডোটা কোন দিকে পড়বে, এইদিকে যাবে, শ্যাডোটা যাবে এদিকে। আমি টর্চ লাইট যদি এইভাবে ধরি, শ্যাডো পড়বে এদিকে, তো শ্যাডো তো এদিকে পড়ে, তাহলে এই বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করো, এখান থেকে একটা লম্ব, দেখো এই একটা লম্ব আঁকলাম, এই হচ্ছে একটা লম্ব, ঠিক আছে? তাহলে এই লম্বটা ধরো, এটা তো ছিল আমার একটা রশ্মি, তো এটা তো ছিল ধরো যে এটা ছিল এম বিন্দু, এখন এটা কি পাইছে ধরো যে এটা পাইছে এন বিন্দু। তাহলে পি এন একটা লম্ব গেছে কোথায় থেকে, পি বিন্দু থেকে কিউ এন এর উপর দেখো, তাহলে আমার এখানে পি এন লম্ব হচ্ছে কি, পি এন লম্ব হচ্ছে তোমার কিউ এন। তাহলে আমি কিউ এন রেখার উপর কিউ এম রেখা, দেখো কিউ এম এই রেখার উপর পি এন একটা লম্ব এঁকেছি। তাহলে পি এন যদি লম্ব আঁকো, তাহলে এনটা হবে কি বিন্দুর লম্ব বিক্ষেপ। কোন বিন্দুর লম্ব বিক্ষেপ, পি বিন্দুর লম্ব বিক্ষেপ। তাহলে পি বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে এন, তাহলে এইদিকে একটা বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে এন, আর কিউ বিন্দুটা তো কিউতেই থাকবে, কারণ একই বিন্দু যেখানে ভূমি সেইখানেই আছে। মূল রেখা আমার এখানে, মূল রেখা আর রেখাংশ দুটো কি একই বিন্দুতে আছে। মূল রেখা আর রেখাংশ যখন একই বিন্দুতে থাকে, তখন বিন্দুর লম্ব বিক্ষেপটা ঠিক ওই বিন্দুতেই অবস্থান করে, ঠিক আছে? তার মানে এই বিন্দুর লম্ব বিক্ষেপ এইখানে আছে। তাহলে আমার এখন কি একটা বিন্দুর লম্ব বিক্ষেপ কিউ বিন্দুর লম্ব বিক্ষেপ কিউ আর পি বিন্দুর লম্ব বিক্ষেপ এন। তাহলে আমার এই যে কিউ এন হচ্ছে আমার এখানে লম্ব বিক্ষেপ। তাহলে লম্ব বিক্ষেপ কত, লম্ব বিক্ষেপ হবে কিউ এন, ঠিক আছে? তো যাই হোক, এইটুকু বোঝানোর চেষ্টা করছি। এবার আমরা যাবো হচ্ছে পিথাগোরাসের সূত্রাবলীতে। দেখো যাই হোক, এখন দেখি আমরা নতুন টপিকে যাই। এবার দেখো পিথাগোরাসের সূত্রাবলী। তো পিথাগোরাসের সূত্রাবলী তো আজকে আমরা প্রমাণ করব না। তো পিথাগোরাসের সূত্রের মধ্যে কয়টা সূত্র আছে আমরা সেইগুলো একটু দেখে রাখি। পিথাগোরাসের কিন্তু 4টা সূত্র আছে। একটা হচ্ছে তোমার, দুইটা হচ্ছে সমকোণী ত্রিভুজের, দুটো হচ্ছে সমকোণী ত্রিভুজের, দুইটা সমকোণী ত্রিভুজের কি কি সেটা পরে বলছি। একটা হচ্ছে তোমার সূক্ষ্মকোণী ত্রিভুজের, একটা তোমার সূক্ষ্মকোণী ত্রিভুজের, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের সূত্র, আর একটা হচ্ছে তোমার স্থূলকোণী ত্রিভুজের সূত্র, আর একটা তোমার স্থূলকোণী ত্রিভুজের সূত্র। তো একটা স্থূলকোণী ত্রিভুজের সূত্র, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের সূত্র,
আর দুইটা হচ্ছে তোমার দুইটা সূত্র, দুইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, দুটি সমকোণী ত্রিভুজের দুইটি সূত্র। আচ্ছা এখানে আছে কয়টা সূত্র? দুইটা সূত্র। তো এইখানে দুইটা সূত্রকে আমরা একটা আকারে লিখতে পারি। জাস্ট আমি তোমাদের হিন্ট, এবার দেখো তো বিষয়টা এবার দেখো। তাহলে আমরা এখানে যেটা করব যে এইখানে দুইটা সূত্র আছে, তোমরা পড়ে আসছো এই একটা সূত্র, এইটার যে সূত্রটা সমকোণী ত্রিভুজের এই সূত্রটা, যে এটা যদি একটা হয়, ধরো এটা সি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে আমরা কিন্তু পড়ে আসলাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। এই ছিল একটা প্রথম সূত্র। প্রথম সূত্রটা কি বলে যে অতিভুজের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমি দেখাচ্ছি এখানে। ধরো যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা হচ্ছে তোমার অতিভুজ এ বি সি, তাহলে এ বিটা হচ্ছে তোমার অতিভুজ, এ বি সমান এ বিটা হচ্ছে এখানে অতিভুজ। আচ্ছা আর এখানে দেখো যে এটা হচ্ছে, তাহলে এখানে বিসিটা ধরলাম ভূমি, বিসি হচ্ছে এখানে ভূমি, বিসি হচ্ছে এখানে ভূমি, আর এসিটা হচ্ছে এখানে লম্ব, এসিটা হচ্ছে এখানে লম্ব। তাহলে দেখো তো অতিভুজের উপরে অঙ্কিত লম্ব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, আমরা এর মানে কি বোঝাই? এর মানে হচ্ছে তুমি অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করছো নিচে, বুঝতে পেরেছো? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ধরো যে এবি স্কয়ার, সেটা কত হবে? এবি স্কয়ার। কারণ কি এই বাহু সমান এইটা সমান এইটা, সবগুলো সমান, এইটুকু যা এটুকু তা এটুকু তা এটুকু তা, আমি হাতে আঁকছি একটু বড় ছোট দেখা যেতে পারে, এই বাহুর সমান করে একটা বর্গক্ষেত্র আঁকছি, তাহলে এর ক্ষেত্রফল কত? অতিভুজ এবি স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি এবি স্কয়ার, এক বাহুর বর্গ। আচ্ছা তাহলে এইটা হবে কি অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তার মানে এইটার থেকে একটা বর্গক্ষেত্র অঙ্কন করো, এটা থেকে বর্গক্ষেত্র হচ্ছে এইটা, তাহলে এইটার যে ক্ষেত্রফল সেটা হবে বিসি স্কয়ার। এটা হচ্ছে, কারণ দেখো এটাও কিন্তু একটা বর্গক্ষেত্র। আবার এইখান থেকে যদি একটা বর্গক্ষেত্র আঁকতে যাই তাহলে দেখা যাবে কি এরকম ভাবে ভেতর দিকে ঢুকে যাবে। এই একটু দেখা যাচ্ছে না হয়তো তোমাদের কাছে, একটু হইতে পারে, দেখো আমি তাও দেখাচ্ছি, এই দেখো এই, তাহলে এই ক্ষেত্রে দেখো এই একটা, তাহলে এখানে কত আছে? এস স্কয়ার, এটা হবে কত? প্লাস এস স্কয়ার। এইটা হচ্ছে তোমাদের প্রথম সমকোণী ত্রিভুজের প্রথম যে সূত্রটা পিথাগোরাসের, যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমি এগুলো বইয়ে আছে তোমাদের, আমি জাস্ট একটু হিন্টটা পড়ায় দিচ্ছি। এই যে এইটার উপর যে বর্গক্ষেত্রটা পাওয়া যাবে, এর ক্ষেত্রফলটা হবে এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফলের সমষ্টির সমান, এর ক্ষেত্রফল এবং এর ক্ষেত্রফল। তার মানে বর্গক্ষেত্রে কি এক বাহুর বর্গ, তাহলে এই বাহু দিয়ে যদি একটা বর্গক্ষেত্র আঁকি তাহলে তার ক্ষেত্রফল কত হবে? এই বাহুর বর্গ। আবার এইটা দিয়ে যদি একটা বর্গক্ষেত্র আঁকি তাহলে কি হবে? এই বাহুর বর্গ হবে। তাহলে এই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিসি স্কয়ার, আর এই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এস স্কয়ার, আর এটার হবে এব স্কয়ার। তাহলে এইটার ক্ষেত্রফল হবে, অর্থাৎ এই যে বর্গক্ষেত্রটা পাইছি এই টোটালটার ক্ষেত্রফল হবে কি এই দুইটার সমষ্টির সমান। এটা হবে কি এইটা আর এটার দুইটার যোগফলের সমান। তার মানে এইটা যতটুকু জায়গা আছে, এইটা যতটুকু জায়গা আছে, এই দুইটার জায়গার যোগফল হবে কি এইটা। ঠিক আছে, এই হচ্ছে তোমার। আচ্ছা তো যাই হোক, নাদিয়া আক্তার, আচ্ছা নাদিয়া আক্তার ধন্যবাদ। এবার দেখো তাহলে এইটা গেল হচ্ছে, এটা হচ্ছে তোমার প্রথমটা, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের প্রথম সূত্রটা। এগুলো প্রমাণ পরে করাবো, আজকে জাস্ট হিন্টটা দিয়ে যাচ্ছে তোমাদের। তারপর দেখো আরেকটা কি বলছে জানো, একটা হচ্ছে তোমার আরেকটা আছে বিপরীত সূত্র, আরেকটা আছে পিথাগোরাসের বিপরীত সূত্র। বিপরীত সূত্রটা কি এবার দেখো তো, বিপরীত সূত্রটা কি? তো একবার কি বলছে, একবার বলছে যে অতিভুজের বর্গটা হবে অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান হচ্ছে মানে এরকম যে অতিভুজ স্কয়ার দেখো অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, এটা একবার বলছে। ঠিক আছে, এটা হচ্ছে একবার। পরেরবার বিপরীত উপপাদ্য যেটা বলছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, এখানে কি বলা হয়েছে জানো? বিপরীত উপপাদ্যের মধ্যে বলা হয়েছে একটা ত্রিভুজের অতিভুজের ক্ষেত্রফল, একটা ত্রিভুজের অতিভুজের ক্ষেত্রফল বা অতিভুজের উপর অঙ্কিত, বুঝছো, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি অপর দুইটা বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয় তাহলে ওই ত্রিভুজটা সমকোণী। ওই ত্রিভুজের ওই দুই বাহুর মধ্যবর্তী কোণ একটা সমকোণ, মধ্যবর্তী কোণ হবে সমকোণ। আমি আবারও বলছি, বিপরীতটা কি বলে দেখো, যে কোন ত্রিভুজের অতিভুজের উপর
অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি অপর দুই বাহুর উপর অঙ্কিত অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের দেখো ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, ক্ষেত্রফলের সমষ্টির সমান হয় তাহলে ওই বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ সমকোণ হবে। তাহলে বুঝো কি কথাটা বলছে এখানে? বলছে কি যে মানে বিষয়টা এখানে বোঝাচ্ছে, উল্টাভাবে বোঝাচ্ছে। এরকম যে এরকম একটা ত্রিভুজ আছে, আমি জানি না কোন ধরনের ত্রিভুজটা কি সেটা আমি জানি না। আমি বলতেছি যদি এইটার বর্গ ধরো যে এইটার বর্গ, যে এখানে কি আছে ac স্কয়ার আর এখানে কি আছে bc স্কয়ার। তো যদি তুমি বলতে পারো এইটার বর্গ এই দুইটার বর্গের সমষ্টি সমান হয়, এই দুইটার বর্গের সমষ্টি যদি এটা সমান হয়, তাহলে এই দুইটা অপর দুই বাহু মানে কি এই দুই বাহু, তাহলে এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ সমকোণ, এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ হবে সমকোণ। তাহলে এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণটা হবে কি সমকোণ হবে। ঠিক আছে, তাহলে ত্রিভুজটা হবে কি সমকোণী। তাহলে কথাটা একই, মানে হচ্ছে তোমাকে এইভাবে না খাওয়ায় ধরে এইভাবে খাওয়াইছে, বুঝছো? বিষয়টা হচ্ছে এটা। একবার বলছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ হবে কি লম্বের বর্গ এবং হচ্ছে ভূমির বর্গের সমষ্টি সমান। আরেকবার বলতেছে যে অতিভুজের বর্গ যদি অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান হয়, তাহলে ওই ত্রিভুজের অপর দুই বাহুর মধ্যবর্তী কোণটা হবে সমকোণ এবং ত্রিভুজটা হবে সমকোণী। এই কথাটা বলছে, গুড়ায় বলছে দুইটা কথা। এই হচ্ছে বিপরীত উপপাদ্য, এটাকে বলা হয় পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। তো যাই হোক, আরেকটা সূত্র দেয়। এবার দেখবো হচ্ছে আমরা উপর দুইটা সূত্র দেখি যে স্থূলকোণী ত্রিভুজ। এখন হচ্ছে তোমার এইখানে দুইটা সূত্র আছে। তো আমরা যেটা দেখবো তিনটা শর্ত দেয়া আছে এখানে। তিনটা শর্ত হচ্ছে, দেখো যে এখানে কিছুক্ষণ আগে লিখেছিলাম, এরকম যদি হয় শর্তটা, এই হচ্ছে এ বি বিসি সি এ, তাহলে শর্তগুলো হচ্ছে দুই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি, সমকোণী ত্রিভুজটা যদি সমকোণী হয় তাহলে এখানে দেখা যাবে কি এ বি স্কয়ার, তাহলে এ বি স্কয়ার হবে তোমার এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ারের সমান। আর শুকোকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হবে, শুকোকোণী ত্রিভুজ যদি হয়, ত্রিভুজ শুকোকোণী মানে হচ্ছে এরকম যে ধরো যে এই হচ্ছে একটা ত্রিভুজটা হচ্ছে এই, ঠিক আছে? শুকোকোণী ত্রিভুজটা হচ্ছে ধরো যে এই হচ্ছে একটা শুকোকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে কি শুকোকোণ এ বি সি, তাহলে এই কোণটা হচ্ছে শুকোকোণ। তাহলে এখানে দেখো যদি শুকোকোণী ত্রিভুজ হয় তাহলে এটা হবে তোমার এ বি স্কয়ারটা, এই এ বি স্কয়ারটা হবে কি শুকোকোণী ত্রিভুজের ক্ষেত্রে এ বি স্কয়ারটা দেখা যাবে এই দুইটার চেয়ে বড় হবে। তাহলে বিসি স্কয়ার দেখো এখানে আছে, তো বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার হচ্ছে বড় হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, আর ছোট হবে, এটা ছোট হবে। আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা হবে স্থূলকোণী ত্রিভুজ, তো যদি ত্রিভুজটা স্থূলকোণী হয় তাহলে যেটা হবে তোমার দেখা যাবে এই এ বি স্কয়ারটা, স্থূলকোণী ত্রিভুজ বলতে বোঝাচ্ছে এই কোণটা, জাস্ট এই কোণটাই ধরো, তাহলে এই কোণটা হয়ে যাবে তোমার, এইটা যদি হয় তাহলে দেখা যাবে কি এ বি স্কয়ারটা হয়ে যাবে এ বি স্কয়ার বিসি স্কয়ার প্লাস হচ্ছে দেখো বিসি স্কয়ার প্লাস হচ্ছে এসি স্কয়ারের চেয়ে বড়। একটু দেখো তো এটা বুঝছো কিনা, কি এর জন্য কাজে লাগবে। আচ্ছা, এখন তোমাদের যে লম্ব বিক্ষেপটা আমি পড়ালাম সেটা পরে আসি। এবার দেখো যদি এই শর্তগুলো একটু মাথায় রাখবা, যে তিনটা শর্ত, যে শুকোকোণী ত্রিভুজের ক্ষেত্রে আসলে যেটা হয়, কারণ এইটার ক্ষেত্রে শুকোকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমার এখানে একটা বিয়োগ অংশ থাকে, একটা বিপরীত একটা অংশ যোগ করে তারপরে এটা বিয়োগ করে তারপরে এটা সমান হয়। আর এটার ক্ষেত্রে যোগ করতে আর এটার ক্ষেত্রে বিয়োগ করতে হয়, বিয়োগ করলে গিয়ে সমান হয়, এই জন্য এরকম। তো আমরা এটার প্রমাণটা পাবো পরের ক্লাসে, প্রমাণগুলি করাই দেবো। আজকে জাস্ট হচ্ছে তোমাদের এমসিকিউ এর জন্য শিখে রাখবে এটা, এগুলো তোমাদের এমসিকিউ একটু কাজে লাগবে। এবার দেখো আমরা যাচ্ছি হচ্ছে ত্রিভুজের কোণ এবং বাহুর সদৃশতা। দেখো কোণের সদৃশতা, তো কোণের সদৃশতা বলতে কি বুঝি, কোণের সদৃশতা কি?
তো কোণের সদস্যতা বলতে আসলে কি বুঝি আমরা সেটা যদি বুঝতে চাই, দেখো মানে সমান সংখ্যক, দেখো সমান সংখ্যক বাহু বিশিষ্ট সমান সংখ্যক বাহু বিশিষ্ট দুটি বহুভুজের একটির কোণ অপরটির কোণের সমান হলে, একটির কোণ অপরটির কোণের সমান হলে তাকে বলে, দেখো তাকে সদৃশকোণী, তাকে বলি আমরা সদৃশকোণী বহুভুজ। এই বহুভুজটাকে বলবো কি সদৃশকোণী বহুভুজ, বুঝতে পারছো? তাকে সদৃশকোণী বহুভুজ বলে। এবার দেখো কে আনা হবে, মানে বিষয়টা হচ্ছে এরকম, একটা বহুভুজ নিছো, এই বহুভুজ মানে তো বুঝছো অনেকগুলো ভুজ থাকবে। আচ্ছা, তো দুইটা তুমি অনেকগুলো ভুজ যদি নাও, যদি দেখো যেমন এইটা, এই দেখো এটা এই চেকটা এরকম, আর ধরো যে এটা আছে, এই ধরো এটা হচ্ছে, ধরো নিলাম এটা একটা বহুভুজ, ঠিক আছে? তো এবার চিন্তা করো এইটার কোণ দেখো তো বলছে কি সমান বাহু, বলতে সমান সংখ্যক বাহু বিশিষ্ট, এইটারও 4টা বাহু, এটারও 4টা বাহু আছে, তো এইটারও 4 বাহু আছে, আবার এইটারও কি আছে 4 বাহু আছে, যে সমান বাহু বিশিষ্ট দুটি বহুভুজের একটির কোণ, দেখো একটির কোণ অপরটির কোণের সমান হলে, তাহলে দেখো এইখানে ধরো x কোণ, তাহলে এটা হচ্ছে x কোণ, দেখো এটা ধরো হচ্ছে y, এটা হচ্ছে ধরো হচ্ছে x প্রাইম, তাহলে এখানে x, এই যে কোণ x ইকুয়াল হচ্ছে তোমার কোণ x প্রাইম হবে। যদি এটা হয় এই কোণ ধরো এই কোণের সমান, এটা ধরো y, তাহলে এটা হচ্ছে কি y প্রাইম, তাহলে কি হবে ধরো y কোণ y সমান হচ্ছে কোণ y প্রাইম, যদি এরকম হয়। অথবা আমি যদি বলি এটা হচ্ছে z, তাহলে এটা হচ্ছে তোমার z প্রাইম, তাহলে z ইকুয়াল হচ্ছে তোমার z প্রাইম, z ইকুয়াল কি আছে z প্রাইম আছে। ঠিক একই ভাবে এটা যদি তোমার হয় p, এটা যদি p কোণ হয়, তাহলে এই p কোণ p সমান হবে ধরো p প্রাইম, এই p প্রাইম। সবাইকে ক্লিয়ার? তাহলে এই দুইটা হচ্ছে পরস্পরের সদৃশকোণী, এরাই হচ্ছে সদৃশকোণী বহুভুজ, এদেরকে বলবো আমরা কি সদৃশকোণী বহুভুজ। অনেকগুলো ভুজ দিয়ে দেখানো যায়, জাস্ট আমি এই সিম্পলটা একটা দেখালাম সহজভাবে। এইটা হচ্ছে সদৃশকোণী বহুভুজ, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, তো সদৃশকোণী বহুভুজ যদি চলে যায়, এবার আমরা আসি সদৃশকোণী। এবার কোণের সদৃশতা গেল, তো কোণের সদৃশ মানে একটা বহুভুজের কোণগুলি অপর একটা বহুভুজের সমান হবে, একটা বহুভুজের কোণ অপর একটা বহুভুজের সমান হলে এই বহুভুজ দুইটা পরস্পরের সদৃশকোণী বহুভুজ। এই দুইটা বহুভুজকে আমরা বলবো কি পরস্পরের সদৃশকোণী বহুভুজ, বুঝতে পেরেছো? আচ্ছা, যদি বুঝে থাকো, এবার আমরা বাহুর সদৃশ্যতা দেখি। বাহুর সদৃশ, হ্যাঁ এখানে সবগুলি সমান, একদম সবগুলি এখানে সমান। এবার দেখো বাহুর সদৃশ্যতা, তো বাহুর সদৃশ্যতা আগে ছিল কোণের সদৃশ্যতা, এখন হচ্ছে বাহুর সদৃশ্যতা। তো বাহুর সদৃশ্যতা একটু ডিফারেন্ট, যে সমান সংখ্যক বাহু বিশিষ্ট দুটি বহুভুজের, হ্যাঁ এখানে একটু আমরা ডিফারেন্ট ভাবে বলতে পারি, একটার শীর্ষবিন্দুগুলি যদি, মানে হচ্ছে একটির শীর্ষবিন্দুগুলি যদি যথাক্রমে অপরটির শীর্ষবিন্দু, দেখো একটু সাজিয়ে নিব, এখানে বহুভুজের একটির শীর্ষবিন্দু বলছে হচ্ছে একটির শীর্ষবিন্দু যদি যথাক্রমে অপরটির শীর্ষবিন্দুর নেই সাজানো হয় আর কি, মানে রাখা হয় বা সাজানো হয়, আমরা রাখবো বা কি করবো আমরা শীর্ষবিন্দু, আচ্ছা এরকম বলতে পারি শীর্ষবিন্দুগুলোর নেই বা আচ্ছা শীর্ষবিন্দুগুলো মানে হচ্ছে একটা, কি বললাম এখানে আমরা, যে সমান সংখ্যক বাহু বিশিষ্ট দুটি বহুভুজের একটির শীর্ষবিন্দু যদি যথাক্রমে অপরটির শীর্ষবিন্দুর সঙ্গে মিলানো যায়, শীর্ষবিন্দুর সঙ্গে এক এক মিল স্থাপন করা যায়, এক এক মিল, আমরা এখানে বলছি এক এক মিল স্থাপন করা হয়, জাস্ট আমরা এখানে এক এক মিল তো বুঝো যে 1 বাই 1 একটা সাথে আরেকটা ফাংশন করে, তোমরা অনেকে ফাংশন করছো, এক এক ফাংশন করেছো না, ঠিক এক এক ফাংশনটার মতো আমরা এখানে মনে রাখবো, ঠিক আছে? তাহলে বহুভুজটি দেখো, তাহলে এই বহুভুজটি দুইটা দেখো করা হয়
তাহলে তাহলে এক যেটা হবে যে অনুরূপ কোণ, এখানে দেখা যাবে অনুরূপ, তাহলে দেখা যাবে অনুরূপ কোণগুলি, অনুরূপ দেখো তাহলে এখানে তাহলে অনুরূপ কোণগুলি এখানে বলবো হচ্ছে যে অনুরূপ কোণগুলি সমান হবে, অনুরূপ কোণগুলি সমান হবে, অনুরূপ কোণগুলি সমান হবে। এক হচ্ছে অনুরূপ কোণগুলি সমান হবে, আর দ্বিতীয়ত হচ্ছে দেখো দ্বিতীয়ত হচ্ছে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে, বাহুগুলোর অনুপাত সমান হবে। একটু বোঝাই দিচ্ছি কিভাবে হবে। এই হচ্ছে দুইটা কন্ডিশন হলে, আচ্ছা তাহলে এখানে দেখো তাহলে এত এবং এত এবং এত হলে, আচ্ছা এত এবং এত হলে বহুভুজ দুটিকে পরস্পরের দেখো পরস্পরের সদৃশ বলা যায়, মানে হচ্ছে তুমি যদি দুইটা বহুভুজকে সদৃশ বলতে চাও তাহলে ওই বহুভুজকে আমি তখনই সদৃশ বলতে পারবো যদি দেখি অনুরূপ বাহুগুলো। প্রথম কথা হচ্ছে স্থাপন করতে হবে তাদের, যেমন ধরো আমরা এরকম ভাবে স্থাপন করলাম, এই একটার সাথে ধরো যে এরকম একটা স্থাপন করলাম, এরকম একটা আমরা স্থাপন করলাম। দেখো তো এরকম যদি স্থাপন করি, দেখো তো এ বি সি ডি, আর এখানে দেখো ই এফ জি এইচ, তাহলে দেখো এটার সাথে এটা মিল স্থাপন আছে, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, আর এটার সাথে হচ্ছে এটা। তাহলে এখানে এ বলতে ই, বি বলতে এফ, সি বলতে জি, ডি বলতে এইচ, এরকম স্থাপন করলাম এক ভাবে স্থাপন। মানে হচ্ছে এখানে এ হচ্ছে তোমার ই এর সমতুল্য, আর তোমার হচ্ছে বি হচ্ছে এখানে এফ এর সমতুল্য, সি হচ্ছে এখানে জি এর সমতুল্য, ডি হচ্ছে এখানে এইচ এর সমতুল্য। যদি এরকম ভাবে এক এক মিল স্থাপন করা হয় তাহলে অনুরূপ কোণগুলো সমান এবং অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হলে বহুভুজ দুটি পরস্পরের সদৃশ বলা যায়। বহুভুজ দুটিকে পরস্পরের সদৃশ বলা যায়। আমার কথা কি ক্লিয়ার হতে পারছে কিনা? এখানে দেখো তো কি বললাম, এখানে যে সমান সংখ্যক বাহু, দেখো এইখানে আর এখানে দুইটা বহুভুজ রয়েছে, দুইটারই বাহু কি আছে কিনা সমান আছে। আচ্ছা যদি সমান সংখ্যক বাহু বিশিষ্ট দুইটি বহুভুজের একটির শীর্ষবিন্দু, দেখো এটার শীর্ষবিন্দু দেখো এ বি সি ডি, চারটা শীর্ষবিন্দু, কয়টা শীর্ষবিন্দু? চারটা শীর্ষবিন্দু। ই এফ জি এইচ, এটার কয়টা বিন্দু? চারটা শীর্ষবিন্দু। তার মানে কি এক মিল আছে, মানে একটা বহুভুজের যতগুলো শীর্ষবিন্দু থাকবে অপরটারও ঠিক ততগুলো শীর্ষবিন্দু থাকবে। তাহলে এ বি সি ডি এরকম ভাবে একই রকম ই এফ জি এইচ এরকম চারটা শীর্ষবিন্দু আছে আমাদের। তো যদি চারটা শীর্ষবিন্দু থাকে তাহলে যদি মিল স্থাপন করা যায় তাহলে অনুরূপ কোণগুলো সমান হবে। অর্থাৎ অনুরূপ কোণ বলতে কি, দেখো এ কোণের সাথে ই কোণ, এ কোণের সাথে ই কোণ, তাহলে আমরা কি বলবো এখানে, দেখো কোণ এ সমান হচ্ছে কোণ ই, এই তারপর হচ্ছে দেখো কোণ বি সমান হচ্ছে কোণ এফ, তারপর দেখো হচ্ছে কোণ সি সমান হচ্ছে কোণ জি, এবং কোণ ডি সমান হচ্ছে কোণ এইচ। দেখো চারটাই সমান আছে এখানে, কারণ কি চারটাই তো 90 ডিগ্রি, এটা সবগুলো 90 ডিগ্রি, যদি সবগুলো 90 ডিগ্রি হয় তাহলে এটা সমান, এটা সমান, এই কোণ সমান হচ্ছে এই কোণ, এই কোণ সমান হচ্ছে এই কোণ, এই কোণ সমান হচ্ছে এই কোণ, আর এই কোণ সমান হচ্ছে এই কোণ, সবগুলো 90 ডিগ্রি। দেখো সবগুলো এখানে 90 ডিগ্রি। তাহলে কি হলো, অনুরূপ কোণগুলো সমান হলো। অনুরূপ মানে কি, অনুরূপ বলতে এইটা আর এটা কি অনুরূপ, সি এবং জি পরস্পর অনুরূপ, একই দিকে আছে। দেখো এইটা বাম পাশে আছে, এইটা তোমার বাম পাশেই আছে, বাম পাশের বাহু এটা, বাম পাশের বাহু এটা, তাহলে এটা যদি বাম পাশে তাহলে এইটা কি একই দিকে আছে না? তাহলে এই বাহুর কোণ, দেখো এটা নিচের কোণ আছে এটা, আর এটা নিচের কোণ কোনটা? এটা। তাহলে এইটা আর এটা হচ্ছে কি অনুরূপ কোণ, মানে একই রকম দেখতে, একই দিকে আছে। তাহলে এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, তাহলে কোণগুলো সমান হলো। এবার দেখো অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হতে হবে। তো যদি দেখো অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, অনুরূপ বাহুগুলোর এবার দেখো যদি অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান পাও, আর মানে কি অনুরূপ বাহু বলতে আমার যেটা হবে এসি, আর এখানে হচ্ছে কি ইজি। দেখো আমি একটু বুঝাচ্ছি, এখানে মুছে দিচ্ছি আমি উপরটা। দেখো তাহলে অনুরূপ বলতে এখানে দেখো এসি, এখানে এসি এর অনুরূপ হচ্ছে তোমার ইজি, এসি এর অনুরূপ হচ্ছে এজি, এসি অনুরূপ হচ্ছে কি এসি অনুরূপ হচ্ছে তোমার ইজি, ঠিক আছে। আর দেখো আর আছে তোমার বিডি এর অনুরূপ হচ্ছে কি, বিডি এর অনুরূপ হচ্ছে তোমার এফএইচ। আচ্ছা তারপর দেখো এ বি এর অনুরূপ কি,
AB এর অনুরূপ কি আছে EF, AB এর অনুরূপ হচ্ছে EF। আর দেখো CD এর অনুরূপ কি, CD এর অনুরূপ হচ্ছে GH। তার মানে হচ্ছে অনুরূপ বলতে কি বোঝায়, বলছে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হলে, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হলে। তাহলে আমার অনুরূপ বাহু কি, তাহলে বলবো হচ্ছে AC বাই, দেখো AC বাই EG, এই অনুরূপ সমান সমান কি হবে, এখানে BD বাই, দেখো BD বাই FH, BD বাই FH। দেখো এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, তাহলে এইটার অনুপাত এটা সমান হতে হবে। আবার এখানে কি আছে দেখো AB বাই EF, AB বাই EF সমান, এখানে কি আছে CD বাই, দেখো CD বাই কত GH, CD বাই GH। এই অনুপাত, এই শর্তগুলো মেনে চলে যদি সমান হয় তাহলে এই দুটাকে পরস্পরের সদৃশ বলা যাবে, যদি সমান না হয় তাহলে সদৃশ বলা যাবে না। আমরা কি ক্লিয়ার হতে পেরেছি? তো দেখো একটু আমি এখন একটু রিভিউ করে দিচ্ছি। এখন দেখো কারা সদৃশ আর কারা সদৃশ না। তো দেখো এরকম ভাবে একটা এইটা এই একটা নিলাম, আর ধরো যে এরকম ভাবে একটা নিলাম, ঠিক আছে, এই নিলাম একটা। দেখো এবার তুমি চিন্তা করে দেখো, এটা দৈর্ঘ্য ধরো 6 মিটার, এটা দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, এটা 6, এটা ধরো 4, এটাও 4, এটাও 4, এটাও 4, এটাও 4। এবার তুমি যদি চিন্তা করে দেখো যে A B C D E F G H, ঠিক আছে, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। কারণ হচ্ছে একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, আবার একটা আয়তক্ষেত্রেরও প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে হচ্ছে এটা সদৃশ, এরা কোণগুলো সমান। এদের কি বহুভুজ দুটির কি বলবো আমরা, বহুভুজ দুটির অনুরূপ কোণগুলি সমান, অনুরূপ কোণগুলি কি, কোণগুলো সমান, অনুরূপ কোণগুলি সমান, তাই না? অনুরূপ কোণগুলো সমান। একটা গেল, একটা কন্ডিশন পেয়েছি আমরা, কারণ এটা সদৃশ কোণ হবে, এটা সদৃশ হবে কিনা তার জন্য। এবার দেখো বাহুগুলোর অনুপাত, দ্বিতীয় কন্ডিশন কি, আগে হচ্ছে দেখবে কোণগুলি একটার কোণ আরেকটা কোণের সমান কিনা, এইটার কোণ এটার কোণের সমান, এটার কোণ এটার কোণের সমান, এইটা এটার সমান, এইটা এটার সমান, ঠিক আছে। এবার বাহুর অনুপাত চিন্তা করো, এই বাহু কত আছে দেখো তো 4, এই বাহু ডিভাইডেড বাই হচ্ছে এই অনুরূপ বাহু, AB এর অনুরূপ কোণটা এটা না, তাহলে এইটা আর এটা কি 4, এই গেল সমান সমান। এবার চিন্তা করো এই বাহু আর এই বাহু, তাহলে কত আছে 4/4, ঠিক আছে, সমান সমান। দেখো এইটা আর এইটা অনুরূপ সমান, এইটা এই যে বাহুটা আর এই যে বাহুটা কি সমান, মানে অনুরূপ বাহু, আসলে সমান না অনুরূপ বাহু, আচ্ছা সমান, এটা পরে দেখবো আমরা। এবার দেখো এটা গেল, এবার চিন্তা করো এইটা, তাহলে এইটা এটা সমান, এইটা আর এটা কি সমান, তাহলে এখানে এইটুকু আর এইটুকু কি সমান, তার মানে দেখো তো 6/4 গেল সমান। দেখো এটা 6 এটা 4, তার মানে কত পাচ্ছ 6/4। এবার চিন্তা করে দেখো না, কাটাকাটি গেলে কত আছে 1 ইকুয়াল কত আসছে এখানে, কত আসছে তোমার 3/2 আসবে, কত এটা তোমার 1.5 ইকুয়াল হচ্ছে 1.5। তার মানে দেখো সমান না, এটা দেখো এখানে কিন্তু দেখো এটা সমান না, এখানে আবার এটা সমান। তার মানে দেখা যাচ্ছে এখানে কিন্তু সবগুলো সমান আসে নাই, অনুপাতটা সমান হয় নাই, অনুপাত কিন্তু সমান না, অনুপাত সমান হয়নি। তার মানে কি, যেহেতু অনুপাত সমান হয়নি, বাহুগুলোর অনুপাত যেহেতু সমান হয়নি এবং সমানুপাতিক না, সমান হবে অথবা সমানুপাতিক হবে, হয় সমান নয়তো সমানুপাতিক, তাহলে বলবো এটা সদৃশ না। এরা কি, এরা সদৃশ না, অনুপাত সমান না। এখানে অনুপাত কি পাইছি আমরা, অনুপাত সমান নয়। তাহলে দেখো, তাহলে এইটাকে আমরা বলবো, যেহেতু এই কন্ডিশনের জন্য একটা কন্ডিশন মেনে চলছে, তাই এটাকে বলবো সদৃশ কোণী। এটাকে বলবো কি, সদৃশ কোণী। এটা হচ্ছে কি আমার সদৃশ কোণী বহুভুজ, কিন্তু সদৃশ না। এবার একটু পার্থক্য বুঝো, সদৃশ আর সদৃশ কোণী কিন্তু এক জিনিস না। সদৃশ হইতে হলে দুইটা কন্ডিশন মানবে, আর সদৃশ কোণী হলে একটা কন্ডিশন মানবে। যখন কোণগুলি সমান হবে তখন এটা সদৃশ কোণী বলবো, আর যখন কোণ এবং বাহু দুইটাই মেনে চলবে তখন এটাকে বলবো সদৃশ। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে যেটা পেয়েছি তোমার, যে এটা সদৃশ কোণে ঠিক আছে কিন্তু সদৃশ না। সদৃশ হইতে হলে বাহুগুলোর অনুপাত সমান হতে হবে, কিন্তু বাহুগুলোর অনুপাত এখানে সমান না, বাহুর অনুপাত সমান না, তার মানে এটা হচ্ছে বিসদৃশ। ঠিক আছে, বিসদৃশ আছে। আচ্ছা, কিন্তু সদৃশ কোণী, বিসদৃশ কিন্তু সদৃশ কোণী, বিসদৃশ কিন্তু সদৃশ কোণী। ঠিক আছে, এবার দেখো ত্রিভুজের সদৃশতা। এবার ত্রিভুজের ক্ষেত্রে দেখো, সো ত্রিভুজের সদৃশতা কি আছে দেখো, ত্রিভুজের সদৃশতা, তো ত্রিভুজের সদৃশতা একটু ডিফারেন্ট। দেখো ধরো এই একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ, আর ধরো যে এই একটা ত্রিভুজ আছে, এই হচ্ছে একটা ত্রিভুজ। তো
এটা ধরো হচ্ছে ডি, এটা ধরো বি, সি, ই, এটা হচ্ছে এফ। তো ত্রিভুজের সদৃশ্যতা মেনে চলতে গেলে দুইটা বিষয় মনে রাখতে হবে। এক হচ্ছে অনুরূপ কোণ সমান, অনুরূপ কোণগুলি সমান, অনুরূপ কোণগুলি সমান হবে, অনুরূপ কোণগুলি সমান হবে। এক, ত্রিভুজের সদৃশ্যতা যদি প্রমাণ করতে চাই দুইটা শর্ত লাগবে। এক, আর দ্বিতীয় শর্ত হচ্ছে কোণের, অনুরূপ কোণের, দেখো অনুরূপ কোণের বিপরীত বাহুগুলো, অনুরূপ কোণের বিপরীত বাহুগুলো, অনুরূপ কোণের বিপরীত বাহুগুলোর অনুপাত সমান হতে হবে, অনুপাত সমান হতে হবে। বুঝতে পেরেছো? এই দেখো ত্রিভুজের সদৃশ্যতা আর বহুভুজের সদৃশ্যতা কিন্তু এক না। তো ত্রিভুজের সদৃশ্যতা যদি মানতে হয় আমার, তাহলে যেটা করতে হবে দেখতে হবে অনুরূপ কোণগুলো সমান কিনা। তো বিষয়টা হচ্ছে তুমি দেখবা যে দুইটি কোণ, অন্তত দুইটি কোণ, দেখো দুটি কোণ যদি দুটি কোণ সমান হলেই ত্রিভুজটি কি হবে? ত্রিভুজটি দুটি কোণ সমান হলে অপরটিও সমান হবে। দুটি কোণ সমান হলে কি? অপরটিও সমান হবে। অপরটি কি সমান হবে? কারণ কি? কারণ হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি, একটু লিখা মনে হয় করতেছে তোমাদের। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। বুঝছো? যে দুটি কোণ সমান হলে, একটা ত্রিভুজের দুইটা কোণ যদি, মানে এই ত্রিভুজের দুইটা কোণ যদি এই ত্রিভুজের দুইটা কোণের সমান হয়, ধরো যে এই কোণটা এই কোণের সমান, ঠিক আছে, এই কোণ এই কোণের সমান, অর্থাৎ কোণ বি সমান হচ্ছে কোণ ই, কোণ বি সমান কোণ ই, এটা। আর তুমি দেখাইছো এই কোণটা ধরো এই কোণের সমান, অর্থাৎ কোণ এ সমান হচ্ছে কোণ ডি। যদি তুমি দুইটা কোণ দেখাইতে পারো, এইটার দুইটা কোণ যদি এইটার দুইটা কোণের সমান হয়, তাহলে অবশ্যই তৃতীয় কোণটাও সমান হবে। তাহলে তৃতীয় কোণটা সমান হবে কেন? কারণ হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো 80 ডিগ্রি এই দুইটা কোণের যোগফল যদি এই দুইটা কোণের যোগফল থেকে, মানে এই দুইটা কোণের যোগফল থেকে যদি 180 ডিগ্রি থেকে যদি এই কোণের যোগফল বিয়োগ করে দাও দুইটা কোণে, তাহলে অপরটা পাওয়া যায়। ঠিক একই ভাবে 180 ডিগ্রি থেকে এই কোণ আর এই কোণ বাদ দিয়ে দিলে এই কোণ পেয়ে যাবা। তাহলে যেটা অবশিষ্ট পাবা সেটা হচ্ছে কি এই কোণের সমানই থাকবে। এই জন্যই ত্রিভুজের, তাহলে এখন দেখো অনুরূপ কোণের বিপরীত বাহু, তাহলে দেখো অনুরূপ কোণের বিপরীত বাহু দেখো, তাহলে বি কোণ, বি এর অনুরূপ দেখো, বি এর অনুরূপ দেখো। তো বি এর অনুরূপ কি আছে? সি। বি এর অনুরূপ কি আছে? সি, সরি, বি এর অনুরূপ হচ্ছে কি ই আছে, বি এর অনুরূপ হচ্ছে কোণ ই। তাহলে বি এর বিপরীত বাহু, বি এর বিপরীত বাহু হচ্ছে এটা হচ্ছে বি এর বিপরীত বাহু। তাহলে কি আছে? এসসি। বি এর বিপরীত বাহু কি আছে? এসসি। তাহলে বি কোণের অনুরূপ বাহু এটা না? তাহলে এবারে দেখো ই এর বিপরীত বাহু কি? ডিএফ। ডিএফ হবে। তার মানে হচ্ছে অনুরূপটা হবে ডি এসসি বাই ডিএফ, এসসি বাই ডিএফ, এটা। ঠিক আছে? তাহলে যেহেতু বি কোণ এবং ই কোণ অনুরূপ কোণ, তাহলে এই কোণের বিপরীত বাহু এইটা আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা। তাহলে এই কোণ এবং এই বাহু এবং এই বাহুর অনুপাত হচ্ছে এই। আবার দেখো এই কোণের বিপরীত বাহু কি? বিসি। এই কোণের বিপরীত বাহু কোনটা আছে? বিসি। তাহলে দেখো এবার বিসি ডিভাইডেড বাই হচ্ছে এবার এ কোণ আর এটা কি ডি কোণ, অনুরূপ কোণ। এ এবং ডি অনুরূপ, কারণ এটা যেদিকে আছে উপর দিকে, এটাও দেখো উপর দিকে, তাহলে এটার বিপরীত, এটা হচ্ছে বিপরীত বাহু ইএফ, এটার বিপরীত বাহু হচ্ছে ইএফ। ঠিক আছে? আবার দেখো তাহলে এই কোণটা যদি হয় সি, এটার অনুরূপ এটা, এই কোণের অনুপাত হচ্ছে এটা। তাহলে এই কোণের অনুপাত যদি এটা হয়, তাহলে এটার বিপরীত বাহু কোনটা? এটা, এই বাহুটা বিপরীত বাহু হচ্ছে এটা। তার মানে কত আছে? এবি। পাচ্ছ কত এখানে? এবি। তাহলে এবি, এই কোণের বিপরীত বাহু যদি এবি হয়, তাহলে এই কোণের বিপরীত বাহু কি? ডি, ডি ই। এই কন্ডিশন। তাহলে এইটা ত্রিভুজের সদৃশ, মানে হচ্ছে ত্রিভুজটা, দুইটা ত্রিভুজকে যদি আমি সদৃশ প্রমাণ করতে যাই, তো দুইটা ত্রিভুজকে সদৃশ প্রমাণ করতে গেলে হয় দুইটা কোণ সমান হতে হবে, একটা ত্রিভুজের দুইটা কোণ, অপর ত্রিভুজের দুইটা কোণ সমান হতে হবে। ঠিক আছে? অথবা দেখাইতে হবে তিনটা এই যে তাদের অনুপাতগুলো সমান, তাদের বাহুর অনুপাতগুলো সমান। কোণের বিপরীত, অনুরূপ কোণের বিপরীত বাহুগুলোর অনুপাত সমান। অনুরূপ কোণের দেখো চিন্তা করো, এইটা এটার অনুরূপ, তাই এই বাহুর অনুরূপ, এই কোণ অনুরূপ, তাহলে এই বাহু আর এই বাহু অনুরূপ, সেম দেখো এই দেখো একদম, দেখো আমার আঙ্গুল হাত থেকে ব্যবস্থা এইভাবে আছে, এইভাবে আছে, সেম ভাবে কিভাবে আছে? অ্যালাইন টু সেম পজিশনে থাকবে, মানে হচ্ছে একই দিকে থাকবে, একই রকম ভাবে থাকবে, একই রকম ভাবে। তাহলে এইটা আর এটা কি সেম আছে, এইটা আর এটা সেম, এটা ভূমি তাহলে এটাও ভূমি, তাহলে ভূমির অনুপাত এইটা।
আর এইটার অনুপাত এটা দেখো, এটা একটা পাহাড়ের চিন্তা করে দেখো, পাহাড়ের ঢালু এদিকের ঢালুটা আর এদিকের ঢালুটা এই ঢালুর অনুপাত, এবং পাহাড়ের এই ঢালুর অনুপাত এবং এই ঢালুর অনুপাত সেম আসবে। এবং পাহাড়ের এই যে ভূমি সংলগ্ন যে অংশ, এটাও ভূমি এটাও ভূমি, সবগুলোর অনুপাত যদি সমান হয় তাহলে এটা হবে সদৃশকোণী ত্রিভুজ। তো আই থিংক সো। এবার দেখো, সো এবার আমরা পরিকেন্দ্রটা বুঝবো। একটা পরিকেন্দ্রটা কি? তো পরিকেন্দ্র যদি বুঝতে হয়, ধরো হচ্ছে একটা ত্রিভুজ নেব। প্রথমে আমরা একটা ত্রিভুজ নিলাম, এই হচ্ছে একটা ত্রিভুজ, ধরো এই হচ্ছে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ নিলাম, ঠিক আছে? তো আমরা এখান থেকে ধরে নিলাম গামলা এ বি সি। এখানে আমরা গামলা থিওরি ইউজ করবো, বুঝছো? গামলা থিওরি। আচ্ছা, আমরা গামলা থিওরি ইউজ করবো ফিজিক্সে আর এখানে ম্যাথ দুইটার মধ্যে গামলা থিওরি থাকবে, বুঝছো? গামলা থিওরি থাকবে। এবার দেখো, তো এই হচ্ছে একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, কি আছে এখানে? এ বি সি একটি ত্রিভুজ, একটি ত্রিভুজ। তো এইখানে বিষয়টা মনে রাখবো কি জানো, যে একটা ত্রিভুজটা যে ধরনের হোক না কেন, একটু সাধারণ সেন্স একটু কনসিডার করবে, একটু চিন্তা করবো যে সাধারণত পরিকেন্দ্র হচ্ছে মধ্য যে কোনো কিছু একটা নিলাম, বুঝছো? তো আমরা যদি পরিকেন্দ্রটা নিতে চাই তাহলে পরিকেন্দ্রটা কি করবো দেখো। তো পরিকেন্দ্র হচ্ছে দুই বাহুর লম্ব দ্বিখণ্ডক আঁকবো। আগে হচ্ছে যে কোনো দুই বাহুর লম্ব দ্বিখণ্ডক, তাহলে এই বাহু এবং এই বাহুর লম্ব দ্বিখণ্ডক যদি আঁকতে চাই, দেখো তো লম্ব দ্বিখণ্ডক বা সমদ্বিখণ্ডক, দেখো তো এই দিক থেকে দেখো, আমি যদি এ বি বাহুর লম্ব দ্বিখণ্ডক আঁকবো, এ বি বাহুর লম্ব দ্বিখণ্ডক যদি আঁকতে চাই তাহলে এই বিন্দু থেকে আমি কি করবো, এরকম ভাবে একটা দেবো আর এইভাবে একটা দেবো, ঠিক আছে? আবার এই দিক দিয়ে চিন্তা করো, এইখান থেকে আরেকটা দেবো, তাহলে এই দিক দিয়ে আমি দেবো, এই একটা দেবো আর একটা দেবো, বুঝতে পেরেছো? যদি দেই তাহলে কি করবে দেখো তো, যদি আমরা দেওয়ার পরে কি করবে, এখানে একটা বিন্দু ছেদ করবে, দেখো এই দেখো, তাহলে এই বিন্দু একটা ছেদ করবে, তাহলে কি পেলাম, এই একটা বাহুর সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম, এই হচ্ছে বাহুর সমদ্বিখণ্ডক। আচ্ছা, আরেকটা চিন্তা করো তুমি এই দিক দিয়ে, তাহলে এই একটা পেয়ে গেলাম। এবার চিন্তা করো আরেকটা, এবার এই বাহুর সমদ্বিখণ্ডক নির্ণয় করো। তুমি যদি এই বাহুর সমদ্বিখণ্ডক নির্ণয় করতে যাও, ধরো যে এই বাহুর সমদ্বিখণ্ডক আঁকতে গেলে তুমি এইভাবে একটা দিলা, আর ধরো যে এই দিক দিয়ে একটা দিলা, আরেকটা এদিকে একটা দিলা, আরেকটা এদিকে দিলা, দেওয়ার পরে কি করলো, তারা পরস্পর ধরো যে এইভাবে মিল হলো, ঠিক আছে? এইভাবে তার যদি মিল হয়, এরা পরস্পর কি করছে দেখো, এই বিন্দুতে ছেদ করছে। তো বাহুর যে লম্ব দ্বিখণ্ডক ছিল, দুইটা বাহুর লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করছি, এই লম্ব দ্বিখণ্ডক আমি আবারও বলছি বাহুর লম্ব দ্বিখণ্ডক। তো বাহুর লম্ব দ্বিখণ্ডক দ্বয় পরস্পর কি করছে, একটা বিন্দুতে ছেদ করছে। তো যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা হচ্ছে পরিকেন্দ্র, ঠিক আছে? তাহলে আমরা এখানে মাথায় রাখবো পরিকেন্দ্র কি বললাম এখানে, যে তুমি যখন পরিকেন্দ্র আঁকবা, পরিকেন্দ্র আঁকার সময় জাস্ট এটা করবা, এই একটা ত্রিভুজ আছে, এই বাহুর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক আঁকার নিয়মটা কি, লম্ব দ্বিখণ্ডক মানে হচ্ছে এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ দিবা। দেখো এইখান থেকে এই একটা বৃত্তচাপ দিবা, এই একটা বৃত্তচাপ দিলাম, আর এইখান থেকে দিবা কি আরেকটা বৃত্তচাপ। যেমন আমি ধরো যে এইভাবে দিলাম, এই একটা বৃত্তচাপ দিলাম, এই একটা বৃত্তচাপ, আর ধরো এদিকে একটা বৃত্তচাপ, আর এই দিক দিয়ে যখন দিবা তখন দেখো এইভাবে একটা বৃত্তচাপ, দেখো তাহলে এই একটা বৃত্তচাপ দিলা আর একটা বৃত্তচাপ দিলা, দিলে এরা পরস্পর কি করলো, এইভাবে করলো, ঠিক আছে? আরেকটা অঙ্কন করবে এই দিক দিয়ে, আরেকটা হচ্ছে ধরো যে এই বাহুর সমদ্বিখণ্ডক, এই বাহুর সমদ্বিখণ্ডক আঁকতে গেলে এদিকে একটা দিতে হবে আর এদিকে একটা, আর এইখান থেকে দিবা আরেকটা, তাহলে দেখো এইভাবে যাবে, তাহলে এই একটা দিলাম আর এইদিকে দেখো যে এই একটা দিলাম, তাহলে কি করলো এরা পরস্পর দেখো এই, তাহলে এরা কি করলো দেখো, এই যে বিন্দুটা এইটা যদি আমি এভাবে নিয়ে আসি এখানে, তাহলে দেখা যাচ্ছে এখানে ছেদ করতেছে, ছেদ করছে কোথায় এখানে, তাহলে এই যে বিন্দুটা আর এখানের জন্য এই যে বিন্দুটা, এই বিন্দু হচ্ছে তোমার এখানে পরিকেন্দ্র। বাহুর সমদ্বিখণ্ডক পরস্পর যে বিন্দুতে ছেদ করবে, বাহুর সমদ্বিখণ্ডক বা লম্ব দ্বিখণ্ডক, কোন বাহুর সমদ্বিখণ্ডক বা লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে, দুইটা বাহুর, যে কোনো দুই বাহুর, তিন বাহু হতে পারে, দুই বাহু হতে পারে, যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা হচ্ছে পরিকেন্দ্র, ঠিক আছে? আচ্ছা, এর পরেরটা দেখো, যদি এটা বোঝা যায় থাকে পরেরটা দেখো, এটা ছিল পরিকেন্দ্র আমাদের, তাহলে এই বিন্দুটা হচ্ছে কি পরিকেন্দ্র। বাহুর সমদ্বিখণ্ডক দিয়ে আঁকবো কি পরিকেন্দ্র, বাহুর সমদ্বিখণ্ডক দিয়ে আঁকবো কি পরিকেন্দ্র। আচ্ছা, এবার দেখো, এরপরে দেখো আমাদের কি আছে, এবার দেখো আরেকটা, এবার আমরা দেখবো হচ্ছে ভর কেন্দ্রটাকে, এবার দেখবো হচ্ছে লম্ববিন্দু। আচ্ছা, লম্ববিন্দুটা দেখি, তো লম্ববিন্দু দেখো, তো লম্ববিন্দুটা হচ্ছে ধরো যে এই একটা এবিসি ত্রিভুজ আগের মতো করি, এই হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, ঠিক আছে? তো দেখো এ বি সি ত্রিভুজের, তো আমি কি করছি লম্ববিন্দু আঁকবো, লম্ববিন্দু। লম্ববিন্দু হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করে, দেখো এটা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু, এটা হচ্ছে বিপরীত বাহু, এ শীর্ষের, এটা হচ্ছে কি দেখো বিসি, এখানে এ শীর্ষের
এর শীর্ষের বিপরীত বাহু, এর শীর্ষের বিপরীত বিপরীত বাহু বিসি, এর শীর্ষের বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে দেখো, তাহলে এর শীর্ষের বিপরীত বাহু যদি বিসি হয় তাহলে এই হচ্ছে একটা লম্ব এঁকেছি। আচ্ছা, এবং লম্ব দেখো, এবং বিসি এর উপর, বিসি এর উপর লম্ব, বিসি এর উপর এ শীর্ষের লম্ব, এ শীর্ষের লম্ব দেখো, এ শীর্ষের লম্ব হচ্ছে এখানে ধরো যে এডি, এ শীর্ষের লম্ব হচ্ছে এডি। বুঝতে পারছো? এবার একটা গেল। এই আবার চিন্তা করো, এটা হচ্ছে দেখো, এবার বি বিন্দুর কথা চিন্তা করো যে বি শীর্ষের, এবার হচ্ছে বি শীর্ষের জন্য, বি শীর্ষের বিপরীত বাহু, বি শীর্ষের বিপরীত বাহু, বিপরীত বাহু কত আছে দেখো তো, এসি। বি শীর্ষের বিপরীত বাহু হচ্ছে এসি। দেখো শীর্ষ হচ্ছে বি, শীর্ষ হচ্ছে বি আর বিপরীত বাহু হচ্ছে এসি। আচ্ছা, এবং এবং বি বি তাহলে এসি এর উপর দেখো, এবার এসি এর উপর, এসি এর উপর বি শীর্ষের, এসি এর উপর বি শীর্ষের, এসি এর উপর বি শীর্ষের লম্ব, বি শীর্ষের, বি শীর্ষের লম্ব কত আছে দেখো। তাহলে বি শীর্ষের লম্ব ধরো যে আছে এখানে একটা লম্ব আঁকবো আমরা, আঁকবো কি এখান থেকে একটা লম্ব, একরে একটা লম্ব আঁকছি। ধরো এই হচ্ছে একটা লম্ব এঁকেছি, ধরো যে এটা হচ্ছে ই, লম্ব হচ্ছে কি এঁকেছি, লম্ব হচ্ছে ই। ঠিক আছে, এবার চিন্তা করো তো এডি রেখা দেখো, তাহলে এখানে কি দেয়া আছে দেখো তো, ই বিন্দু হচ্ছে, এখানে লম্ব হচ্ছে এখানে ডি, এটা হচ্ছে বললো হচ্ছে বি আর এটা হচ্ছে এডি। তাহলে দেখো এখানে, তাহলে এডি ও বি, এডি ও দেখো এডি ও বিই, বিই এর ছেদবিন্দু কি দেখো, এর ছেদবিন্দু কত আছে, এর ছেদবিন্দু কি আছে দেখো, এই যে ধরো যে ছেদবিন্দুটা এখানে ধরো যে আমাদের কি দরকার, এখানে আছি কি আমরা আছি লম্ব বিন্দু, লম্ব এখানে ধরো যে ও। বুঝতে পারছো? তাহলে ছেদবিন্দু হচ্ছে ও, ছেদবিন্দু হচ্ছে ও, তাহলে ও বিন্দুটা হচ্ছে এখানে লম্ব বিন্দু, ও বিন্দুটা কি এখানে লম্ব বিন্দু। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার এখানে যে লম্ব বিন্দু আঁকতে গেলে বিপরীত বাহু থেকে একটা লম্ব আঁকতে হবে, লম্ব বিন্দু আঁকতে গেলে বিপরীত বাহু থেকে দুইটা লম্ব আঁকবো। তাহলে এই দুইটা শীর্ষ থেকে দুইটা লম্ব আঁকলেই এই দুইটা লম্ব যে বিন্দুতে ছেদ করবে, ছেদ বিন্দুটাই হচ্ছে শীর্ষবিন্দু, সরি লম্ব বিন্দু। ঠিক আছে, তাহলে দেখো তাহলে চিন্তা করো এইখান থেকে এ শীর্ষ থেকে এই বাহুর উপর লম্ব হচ্ছে এডি। দেখো এ শীর্ষ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্ব হচ্ছে এডি, এ শীর্ষ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্ব এডি, আর বি শীর্ষ থেকে এসি এর উপর অঙ্কিত লম্ব হচ্ছে বিই। এই এডি আর বি পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, তাহলে এই দুইটা লম্ব, সাধারণত লম্বগুলি যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুকে বলা হয় লম্ব বিন্দু। তো লম্বগুলো যে লম্বদ্বয় বা লম্বত্রয়, লম্বদ্বয় বা লম্বত্রয় যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাই হচ্ছে লম্ব বিন্দু। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটাও ক্লিয়ার করে ফেললাম। এবার দেখো তো লম্ব বিন্দু কোনটা, এখানে ও, তাহলে এখানে ও হচ্ছে কি লম্ব বিন্দু, এই ওটা হচ্ছে এখানে লম্ব বিন্দু। কিভাবে আঁকবো আমরা, সব সময় এখানে আরেকটা আঁকা যাবে, তুমি যদি আরেকটা আঁকো এখান থেকে দেখো এইভাবে যদি আঁকো এই, তাহলে এখানে এটাও এখানে আসবে, তাহলে এটা হবে আরেকটা লম্ব হয়ে যাবে এটা। বুঝতে পারছো? তাহলে লম্বত্রয় তার মানে কি, কোন একটা ত্রিভুজের শীর্ষ থেকে অঙ্কিত লম্বত্রয়, অঙ্কিত লম্বত্রয় যে বিন্দু ছেদ করে, শীর্ষ থেকে অঙ্কিত লম্বত্রয় ত্রিভুজের, ত্রিভুজের শীর্ষ হতে, ত্রিভুজের শীর্ষত্রয় হতে, ত্রিভুজের শীর্ষত্রয় হতে, ত্রয় হতে বিপরীত বাহুর উপর, বিপরীত শর্টকাটে যদি বলি বিপরীত বাহুর উপর উপর অঙ্কিত লম্ব, অঙ্কিত অঙ্কিত লম্বত্রয়, অঙ্কিত লম্বত্রয় মানে তিনটা লম্ব, অঙ্কিত লম্বত্রয় যে বিন্দুতে দেখো, অঙ্কিত লম্বত্রয় যে বিন্দুতে ছেদ করে, যে বিন্দুতে ছেদ করে, যে বিন্দুতে ছেদ করে করে তাকে তাকে কি বলবো আমরা, আচ্ছা এখানে ছেদ করতেও পারে নাও করতে পারে, দুইটা করবে অন্তত, এই জন্য আমরা তিনটা বলবো না, দুইটা অন্তত বলবো, তিনটা বলবো না, কারণ কখনো কখনো করবে আবার কখনো কখনো করবে না। সো দ্যাটস ওয়াই আমরা রাখবো যে দেখো শীর্ষদ্বয়, দেখো ত্রিভুজের শীর্ষদ্বয় হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বদ্বয় কি করবে, এখানে লম্বদ্বয় মানে দুইটা লম্বদ্বয় যে বিন্দুতে ছেদ করে, লম্বদ্বয় যে বিন্দুতে ছেদ করে তাকে তাকে কি বলবো, তাকে লম্ববিন্দু বলে, তাকে লম্ববিন্দু বলে, তাকে কি বলবো আমরা, লম্ববিন্দু বলে। বাস, তো এবার আসি আমরা পরিকেন্দ্রে, এবার আসি আমরা পরিকেন্দ্রে। তোমরা যারা বলতেছো সমদ্বিখণ্ডক আর হচ্ছে কি লম্ব দ্বিখণ্ডক,
একটা ত্রিভুজের সমদ্বিখণ্ডক আঁকা মানে হচ্ছে লম্ব দ্বিখণ্ডক। আবার বলছি ত্রিভুজের সমদ্বিখণ্ডক আঁকে যা পাবা লম্ব দ্বিখণ্ডক আঁকলে একই কথা হবে। এই ত্রিভুজের লম্ব দ্বিখণ্ডক আর লম্ব কিন্তু এক না। লম্ব দ্বিখণ্ডক হচ্ছে এরকম যে একটা ত্রিভুজের সমান দুইটা ভাগে লম্ব উৎপন্ন হয়েছে প্লাস সমান দুইটা ভাগে ভাগ করে দিয়েছে। যেমন ধরো এটা, দেখো এটা হচ্ছে ধরো যে পিএম একটা রশ্মি পিএম, আর এটা ধরো যে এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু, আর এটা ধরো যে কিউ ও। তাহলে এখানে ও কিউ দেখো, ও কিউ রেখাটা কি করছে, ও কিউটা হচ্ছে কি যদি লম্বা হয় তাহলে ধরো যে এখানে পি ও সমান হচ্ছে ও এম। তাহলে পি ও সমান যদি ও এম হয় তাহলে এই ও কিউটাকে আমরা ও কিউটাকে এখানে বলতে পারি লম্ব সমদ্বিখণ্ডক বলতে পারি, আবার কি বলতে পারি এখানে সমদ্বিখণ্ডক বলতে পারি। সমদ্বিখণ্ডক বলা যায় কারণ সমদ্বিখণ্ডিত করেছে, আর লম্ব সমদ্বিখণ্ডক দেখো পার্থক্য আছে এখানে লম্ব সমদ্বিখণ্ডক। অথবা আর এইটার ক্ষেত্রে যেটা করব যে কোনো দুইটা লম্ব শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর যে কোনো দুইটা লম্ব যে বিন্দুতে ছেদ করবে ওই ছেদ বিন্দুটাই হচ্ছে আমার লম্ব বিন্দু। আচ্ছা এবার আসো পরেরটাই। এবার আমরা দেখবো হচ্ছে পরিকেন্দ্র, এবার আমরা দেখবো হচ্ছে ভর কেন্দ্র দেখবো। এবার দেখবো আমরা ভর কেন্দ্র। আচ্ছা ভর কেন্দ্রটা কি দেখি আমরা, তো ভর কেন্দ্রটা হচ্ছে সাধারণত ত্রিভুজের মধ্যমাগুলি যে বিন্দুতে ছেদ করবে, ধরো আচ্ছা এই ধরো যে এই হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, এবার দেখো এবি এর মধ্যমা ধরো যে এটার মধ্যবিন্দু হচ্ছে এখানে ধরো এটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এবি এর মধ্যবিন্দু দেখো এবি এর মধ্যবিন্দু হচ্ছে ধরো যে এখানে আছে। আচ্ছা এখানে বিসি আছে, তো বিসি এর মধ্যবিন্দু ধরো এখানে আছে, বিসি এর মধ্যবিন্দু ধরো ডি, আর এইটা মধ্যবিন্দু এফ, আর এইদিকে যে মধ্যবিন্দুটা আছে ধরো মধ্যবিন্দুটা বুঝতে পারছো মধ্যবিন্দু, তাহলে এটা হচ্ছে তোমার ই মধ্যবিন্দু। দেখো মধ্যবিন্দু, আচ্ছা যে বিন্দু দ্বারা কোন একটি রেখা বা রেখাংশ সমান দুভাগে বিভক্ত হয়, ওই বিন্দুকে মধ্যবিন্দু বলে। বুঝতে পারছো? তার মানে হচ্ছে এই যে এসি রেখাটা, এই এসি রেখাটা সমান দুটো ভাগ করছে কে ই বিন্দু, যেহেতু ই বিন্দু ভাগ করছে তার মানে ই বিন্দুর হচ্ছে একটা মধ্যবিন্দু। এইখানে বিসি রেখাটাকে ডি বিন্দুটা সমান দুটো ভাগে ভাগ করছে, তাই ডি হচ্ছে এখানে একটা মধ্যবিন্দু। আবার এ বিটাকে এফ কি করলো সমান দুই ভাগে ভাগ করলো, তাই এফ হচ্ছে একটা মধ্যবিন্দু। তাহলে তিনটা মধ্যবিন্দু আছে। তাহলে এবার দেখো মধ্যবিন্দু তো গেল, এবার মধ্যমাটা দেখো। তাহলে এই হচ্ছে দেখো এবার আমরা শীর্ষবিন্দু থেকে এই যদি মধ্যমাটা যোগ করি, এরকম যোগ করে দেই, দেখো এই কলাম যোগ আর ধরো এই কলাম যোগ করলাম। দেখো তাহলে দেখো এখানে তাহলে মধ্যমাগুলি কি গেল, এইগুলো হচ্ছে মধ্যমা। তাহলে চিন্তা করে দেখো মধ্যবিন্দু তো গেল, এবার মধ্যমা দেখো তো বিই শীর্ষবিন্দু দেখো, এবার মধ্যমাটা কি মধ্যমাটা কি এখানে দেখো, তো ত্রিভুজের শীর্ষবিন্দু এবং ত্রিভুজের শীর্ষবিন্দু বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী সরল রেখাটা হচ্ছে মধ্যমা। এখানে বলে রাখবো মধ্যমাটা কি, কোন ত্রিভুজের দেখো কোন ত্রিভুজের শীর্ষবিন্দু ও শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী সরল রেখাকে মধ্যমা বলে। তাহলে একটু চিন্তা করে দেখো, এই হচ্ছে শীর্ষ একটা একটা ত্রিভুজের, এই দেখো কোন ত্রিভুজের শীর্ষবিন্দু ও শীর্ষের বিপরীত বাহু, শীর্ষবিন্দু এবং শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখা।
এই হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে শীর্ষের বিপরীত বাহু। শীর্ষবিন্দু আর এই বিসিটা হচ্ছে শীর্ষের বিপরীত বাহু। তাহলে এই শীর্ষবিন্দু এবং শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখা কি আছে দেখো। তাহলে মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখা মানে কি এডি, মধ্য এখানে এডি, ওই যে এডিটা কি বলবো আমরা মধ্যমা। তাহলে সেম ভাবে বলতে পারি এই বি হচ্ছে শীর্ষবিন্দু, তবে এই বিপরীত বাহু হচ্ছে বিএসসি। তাহলে শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখা মানে যে যোগ করা হয় যে সরলরেখা দ্বারা, এই সরলরেখাটাকে বলি আমরা মধ্যমা। তার মানে এডি, বিই এবং সিএফ তিনটি হচ্ছে এখানে মধ্যমা, তিনটিকে এখানে। তাহলে আমার এখানে এই বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, সরি মধ্যবিন্দু ডি আর মধ্যমা হচ্ছে এডি। আমি একটু বলে দিচ্ছি যে এইখানে দেখো যেমন বিসি এর মধ্যবিন্দু বা বিসি এর উপর, আমি এটা বলবো বিসি এর উপর মধ্যবিন্দু, বিসি এর উপর হচ্ছে মধ্যবিন্দু ডি, কিন্তু মধ্যবিন্দু ডি, কিন্তু মধ্যমা হচ্ছে কি, মধ্যমা হচ্ছে এডি, মধ্যমা হচ্ছে কি এডি, মধ্যবিন্দু ডি কিন্তু মধ্যমা, কারণ বিসি এর উপর শীর্ষ তো এটা, বিসি বা এই বাহুর বিপরীত বাহু শীর্ষ কোনটা, এটা না। আচ্ছা ঠিক একইভাবে দেখো, একইভাবে এখানে এসি এর উপর মধ্যবিন্দু, দেখো এসি এর উপর মধ্যবিন্দু হচ্ছে কি ই, কিন্তু মধ্যমা কি আছে এখানে, মধ্যমা আছে তোমার বিই, মধ্যমা আছে কি বিই। ঠিক একইভাবে তোমার এবি এর উপর মধ্যবিন্দু হচ্ছে কি, এই এবি এর উপর মধ্যবিন্দু হচ্ছে এফ, এবি এর উপর মধ্যবিন্দু এফ, কিন্তু মধ্যমা হচ্ছে তোমার সিএফ। কে বুঝো নাই আমাকে একটু বলো তো, মধ্যমাটা কে বুঝো নাই? আমরা তো মধ্যমা বোঝাচ্ছিলাম হচ্ছে তোমার যে ভর কেন্দ্র, তাই না? এবার আসবে ভর কেন্দ্র, আগে এইটুকু অংশ বুঝো তারপর ভর কেন্দ্র। আসলে আগে মধ্যমাটা বুঝায় তারপর ভর কেন্দ্র আসার দরকার ছিল। দেখো কোন ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয়, কোন ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুকে ভরকেন্দ্র বলে, তাহলে কেউ চিন্তা করে দেখো। আচ্ছা ভরকেন্দ্র বলে একে জি দ্বারা প্রকাশ করে, জি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা একটু মাথায় রাখবা, সাধারণত পরিকেন্দ্রকে এস দ্বারা প্রকাশ করা হয়, পরিকেন্দ্র এস, ভরকেন্দ্র জি, আর লম্ববিন্দু হচ্ছে ও দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা এই গেল আমার। তাহলে এখানে এই যে বিন্দুটা দেখো, ত্রিভুজের কি বলছে মধ্যমাত্রয় মানে তিনটা, ত্রয় মানে কি তিন, ত্রয় দেখো, ত্রয় যদি ত্রয় শব্দটা লেখা থাকে, ত্রয় মানে হচ্ছে কি তিন, ত্রয় মানে কি তিন বোঝাচ্ছে। দয় যদি দেয়া থাকে, দয় মানে কি দুই, দয় মানে হচ্ছে কি দুইকে বোঝাচ্ছে। ঠিক আছে, ত্রয় মানে তিন, দুই মানে হচ্ছে দুই। আচ্ছা তো এবার দেখো এইখানে তো আমরা বুঝি, তাহলে দেখো এই বিই আর হচ্ছে কি এডি আর এখানে হচ্ছে কি সিএফ, তিনটা মধ্যমাত্রয় পরস্পর কি করছে, এই জি বিন্দুতে মিলিত হয়েছে, তাই না? এই জি বিন্দুতে মিলিত হয়েছে, এইটাই হচ্ছে তোমার ভরকেন্দ্র। আমরা কি বুঝতে পেরেছি? তো আমরা কি করব, তিনটা মধ্যবিন্দু নেব ত্রিভুজের। আবার দেখাচ্ছি একটু, এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটার মধ্যবিন্দু ধরো এটা, আর এই ত্রিভুজের এইটার মধ্যবিন্দু এটা, আর এটার মধ্যবিন্দু এটা। তার মানে কি এবিসি যদি হয়, এবিসি, তাহলে এইখান থেকে একটা মধ্যমাটা এটা যোগ করো, আর এখান থেকে যোগ করো হচ্ছে এটা, আর এখান থেকে যোগ করো এটা, যে বিন্দু ছেদ করছে এটা হচ্ছে জি, তাহলে এইটা হচ্ছে ভরকেন্দ্র। ভরকেন্দ্র মানে ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করবে ওই ছেদ বিন্দুকে বলা হয় ভরকেন্দ্র। হ্যাঁ আচ্ছা আরেকটা বিষয় মনে রাখবো আমরা, এইখানে যে ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে, এখানে আরেকটা বিষয় মনে রাখবো, ত্রিভুজের এটা আরেকটা বিষয়, এখানে ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে, এটা একটা স্পেশাল নোট লিখে রাখো, স্পেশাল নোট। ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে বিভক্ত করে,
এই যে কথা লিখছি এই কথাটা জানো তোমরা, এই যে শব্দটা তোমরা দেখবা যে ইন্টারে যাওয়ার পরে তোমাদের সরল রেখা একটা চ্যাপ্টার আছে, তোমরা স্থানাঙ্ক জ্যামিতি করতেছো না, 11 অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, ঠিক একই ভাবে সরল রেখা একটা চ্যাপ্টার আছে, দেখবে এটা ব্যবহার অনেক বেশি। এটা অ্যাডমিশন টেস্ট বিভিন্ন ধরনের প্রশ্নে আসে। এই যে প্রশ্নটা দেখো, এই রিলেটেড ম্যাথ অনেক ম্যাথ আছে, অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করতে পারবে। সো যাই হোক, দেখো ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যভাগে 2:1 অনুপাতে বিভক্ত করি, তার মানে একটু বুঝো। এর মানে হচ্ছে দেখো এইটুকু হচ্ছে, দেখো এই যে এটা শীর্ষবিন্দু কোনটা, এটা না? তাহলে দেখো এইটা হচ্ছে, এই যে 2 থাকবে কোন দিকে, এটা হচ্ছে শীর্ষবিন্দুর দিক, এটা হচ্ছে দেখো শীর্ষ, এটা হচ্ছে শীর্ষ হতে ভরকেন্দ্রের দূরত্ব, ভরকেন্দ্রের। আচ্ছা একটু আমি বলে দিচ্ছি, দেখো 2:1 এর অর্থ কি, কিভাবে ধরবা তুমি এটা মানা রাখ। এই 2 হচ্ছে ভরকেন্দ্র হতে শীর্ষের দূরত্ব, ঠিক আছে? আর এই 1 হচ্ছে দেখো 1 হচ্ছে মধ্যবিন্দু থেকে, 1 হচ্ছে কি মধ্যবিন্দু থেকে, বা এটাও বলতে পারি যে ভরকেন্দ্র হতে মধ্যবিন্দু দূরত্ব। তোমরা হয়তো শিখে আসছো এরকমই, জাস্ট শিখে আসছো, কিন্তু এই 2:1 অনুপাত আমি কোন দিক দিয়ে ধরবো সেটা কিন্তু তোমরা অনেকেই হয়তো বুঝতে না। আসলে 2:1 বললেই হবে না, 2:1 একটা নির্দিষ্ট দিক আছে, কোন দিকে ধরবো। এই যে ভরকেন্দ্র থেকে শীর্ষবিন্দু, ভরকেন্দ্রে এ বি সি তিনটা শীর্ষ আছে, এ বি সি তিনটা শীর্ষবিন্দু, তাহলে এই থেকে এই যে দেখো ভরকেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব হচ্ছে 2 আছে, এইটুকু হচ্ছে আমার 2, ভরকেন্দ্র থেকে শীর্ষ হচ্ছে 2, আর ভরকেন্দ্র থেকে মধ্যবিন্দু হচ্ছে কত 1, তার মানে এই দিকে আছে। তাহলে এই যে এডি রেখাটা, এই এডি রেখাটা মানে হচ্ছে তোমার 2, এডি রেখাটা মানে হচ্ছে তোমার এখানে আছে তোমার, তাহলে এডি রেখাটা যেটা হবে তোমার যে 2:1 অনুপাতে বিভক্ত হবে। এই 2:1 এর মধ্যে মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে দ্বিগুণ এজিটা, এই এজিটা হবে কি এজি, আর এখানে নিচে আছে কি সিডি, বুঝতে পেরেছো? তো এজিটা হবে সিডি এর দ্বিগুণ, এজি হবে কি এই সিডি সমান কত হবে 2, সরি এজিটা হবে 2 সিডি এর সমান, দ্বিগুণের সমান। এজিটা হবে কি এই যে এখানে দেখো সিডি না, এটা জিডি, এটা হচ্ছে তোমার জিডি, এটা হচ্ছে জিডি, বুঝতে পেরেছো? তার মানে দেখো এই দিক দিয়ে চিন্তা করো, ভরকেন্দ্র থেকে এটা, তো ভরকেন্দ্র থেকে এই শীর্ষের দূরত্ব হচ্ছে 2, আর ভরকেন্দ্র থেকে মধ্যবিন্দুর দূরত্ব হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে বি রেখাটা, তো বি রেখাটা তোমার 2:1 অনুপাতে বিভক্ত হচ্ছে। আবার দেখো ভরকেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব হচ্ছে 2, আর ভরকেন্দ্র থেকে মধ্যবিন্দুর দূরত্ব হচ্ছে 1, মধ্যবিন্দুর দূরত্ব হচ্ছে কি 1, বুঝতে পেরেছো? এখানে ফাইনালি আমাদের দেখবো নববিন্দুটা কি। এবার দেখো নববিন্দুটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যে নববিন্দুটা আমরা বুঝতে পারি না। দেখো ধরো এটা পি কিউ আর একটা ত্রিভুজ, পি কিউ আর হচ্ছে একটা ত্রিভুজ। তো নববিন্দুটা কি, দেখো নববিন্দু হচ্ছে ফাইনালি যেটা করবো আমরা প্রথম যেটা নেব মধ্যমা নেব, এখানে মধ্যমাত্রয় একটা হচ্ছে নেব হচ্ছে মধ্যমাত্রয়, এখানে প্রথম হচ্ছে যেটা মধ্যমাত্রা। দেখো তার মানে মধ্যমাত্রয় মানে কি বোঝো, মধ্যমাত্রয় বলতে বুঝি আমরা এখানে ত্রিভুজের, দেখো তো মধ্যমাত্রা মানে কি, এখানে মধ্যবিন্দু একটা নিবা, এখানে মধ্যবিন্দু কোথায় আসবে এখানে, আর এইটার মধ্যবিন্দু কোথায় আসবে এখানে। তো মধ্যমাত্রয় বলতে দেখো দেখো মধ্যমাত্রা বলতে এই, আর হচ্ছে কি আর নিবা হচ্ছে এখানে এই নীলা, আর যেটা নেব সেটা হচ্ছে আমার দেখো এই নীলা। দেখো তারপর এখানে দেখো মধ্যমাত্রা কি আছে এম এন, এখানে দেখো এম এন, এই ধরো যে এম এন টি আছে, তাহলে মধ্যমাত্রায় তিনটা পাইছে বিন্দু, এম বিন্দু একটা, কয়টা বিন্দু পেয়েছি দেখো 1 2 3, তিনটা বিন্দু পেলাম, এম এন আরেকটা হচ্ছে কিউ পেয়েছি। এবার দেখো এবার হচ্ছে তোমার লম্ব বিন্দু, দেখো মানে হচ্ছে শীর্ষ থেকে লম্ব বিন্দুগুলি, শীর্ষ থেকে কি নেব আমরা লম্ব বিন্দু, আমি একটু শীর্ষ হতে অঙ্কিত লম্ব, দেখো এবার নেব হচ্ছে শীর্ষ হতে অঙ্কিত লম্বের পাদবিন্দুত্রয়, দ্বিতীয়ত হচ্ছে শীর্ষ হতে অঙ্কিত লম্বের পাদবিন্দুত্রয়। তাহলে চিন্তা করো এই বিন্দু থেকে পি বিন্দু থেকে যদি আমি এখানে একটা লম্ব অঙ্কন করি, পি বিন্দু থেকে একটা লম্ব আঁকছি, ধরো যে
এই একটা লম্ব আঁকলাম, এই একটা লম্ব এঁকেছি, এই হচ্ছে একটা লম্ব, ঠিক আছে, এখানে একটা লম্ব আঁকলাম। আর দেখো আমি তো এইখান থেকে একটা লম্ব আঁকি, এইখান থেকে যখন একটা লম্ব আঁকতে যাব, ধরো যে এইখান থেকে একটা লম্ব আঁকলাম আমি, এই একটা লম্ব আঁকলাম, এটা হচ্ছে একটা লম্ব। আচ্ছা, আর আমি এইটা থেকে যখন লম্বটা আঁকতে যাব, তখন দেখা গেল কি লম্বটা হচ্ছে তোমার লম্ব আঁকছি, কিন্তু মাথায় রাখবা আঁকছি কি আমরা এখানে লম্ব, আঁকছি কি এখানে লম্ব। তাহলে দেখো এই হচ্ছে একটা লম্ব। তাহলে শীর্ষ তো এখানে ধরো নামকরণ করলাম, ধরো যে এটা ডি, এটা তোমার এই, আর এটা তোমার এফ। তাহলে লম্ব কয়টা পাইছি এখানে? পাদবিন্দু পাইছি ডি ই এফ, পাদবিন্দু বলছেন এখানে পাদবিন্দু। তাহলে দেখো পিডি, পিডি হচ্ছে পি হচ্ছে শীর্ষবিন্দু আর ডি হচ্ছে কি পাদবিন্দু। আচ্ছা, তারপর হচ্ছে কি কিউ ই, এই হচ্ছে কিউটা হচ্ছে কি পাদবিন্দু, আর কিউ হচ্ছে এখানে, কিউ হচ্ছে শীর্ষবিন্দু আর ইটা হচ্ছে এখানে পাদবিন্দু। আবার আর থেকে যদি আমি এই বাহুর উপর একটা লম্ব অঙ্কন করি, তাহলে এখানে এফ হচ্ছে পাদবিন্দু আর হচ্ছে এখানে শীর্ষবিন্দু। তার মানে কি পেলাম? ডি এফ হচ্ছে তিনটা পাদবিন্দু পেয়েছি, ডি ই এফ হচ্ছে তিনটা পাদবিন্দু। আচ্ছা, তো তিনটা পাদবিন্দু বলে এবার দেখো ফাইনালে যেটা বলছে তোমার, ফাইনাল হচ্ছে শীর্ষ, দেখো শীর্ষ আর হচ্ছে তোমার, দেখো শীর্ষবিন্দু আরেকটা আছে তোমার এখানে, দেখো। আচ্ছা, আরেকটা বিষয় বলে দিই, এই যে দেখো এটা কিন্তু মধ্যমাগুলি, এখানে আমরা কি করছিলাম দেখো তিনটা মধ্যমা দিই, একটা হচ্ছে তোমার এডি, একটা হচ্ছে তোমার এম এন, একটা ছিল মধ্যমা এম এন মধ্যমা ছিল, একটা মধ্যমা ছিল হচ্ছে সরি পি এন, আর ছিল এইটা, আর ছিল কি তোমার এটা। তাহলে এইটার পরস্পর তিনটা, এটা হচ্ছে, এটা কিন্তু জি, এটা হচ্ছে তোমার জি ভর কেন্দ্র আছে এখানে। আচ্ছা, যদি এটা বুঝে থাকো পরেরটা দেখো, তাহলে আমার এখানে কি কি পেয়েছি, এখানে একটা পেয়েছি আমরা ভর কেন্দ্র, তাই না? আচ্ছা, তাহলে শীর্ষবিন্দু এখন লম্ববিন্দু দেখো। এবার তুমি আরেকটা বিষয় চিন্তা করো, আমি দুইটাই দিলাম এখানে, তো এটা তো গেল, এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে এখানে লম্ব আঁকবো, এখন একটা মুছে দিচ্ছে এখানে, এই লম্বটা হচ্ছে এখানে যে রেখাটা, তাহলে লম্ববিন্দু কোনটা? যে কোনো দুইটা শীর্ষ থেকে বিমূল বা উপর অঙ্কিত লম্ব, অঙ্কিত লম্বতে যে বিন্দুতে ছেদ করে সেটা লম্ববিন্দু। তাহলে লম্ববিন্দু কোনটা? এটা, এটা হচ্ছে ও, লম্ববিন্দু হচ্ছে এটা। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে লম্ববিন্দু, এটা হচ্ছে লম্ববিন্দু। আচ্ছা, তাহলে এবার তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে দেখো শীর্ষতে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু ও লম্ববিন্দু, শীর্ষবিন্দু ও লম্ববিন্দুর লম্ববিন্দুর সংযোজক রেখার, লম্ববিন্দুর সংযোজক রেখার মধ্যবিন্দু ত্রয়, মধ্যবিন্দু ত্রয়। দেখো এখানে একটা কথা বলছি আমি, যে শীর্ষবিন্দু, দেখো যে শীর্ষবিন্দু ও লম্ববিন্দুর শীর্ষবিন্দু, তার মানে দেখো আমি তো এইখানে, তাহলে এটা হচ্ছে আমার পি বিন্দু শীর্ষবিন্দু, আর লম্ববিন্দু কোনটা? এটা। তো লম্ববিন্দু হচ্ছে এটা, শীর্ষবিন্দু হচ্ছে এটা। তো শীর্ষবিন্দু এবং লম্ববিন্দুর মধ্যবিন্দু কোনটা আছে? ধরো মধ্যবিন্দু এইখানে আসবে, এই দুইটার মধ্যমা মানে মধ্যবিন্দু আছে, এই যে পি, এখানে দেখো পিও একটা লম্ব হচ্ছে এখানে। তাহলে দেখো সংযোগ রেখা হচ্ছে কত? পিও, এটা হচ্ছে শীর্ষবিন্দু আর এটা হচ্ছে কি লম্ববিন্দু। তাহলে লম্ববিন্দু এবং শীর্ষবিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এটা, মধ্যবিন্দু এটা, এটাকে একটা পয়েন্ট। আচ্ছা, তারপর দেখো এই দিক দিয়ে লম্ববিন্দু এবং শীর্ষবিন্দুর আরেকটা দেখো, এই যে বিন্দুটা, এই যে রেখাটা, এই যে হচ্ছে দেখো লম্ববিন্দু আর হচ্ছে শীর্ষবিন্দু, লম্ববিন্দু এবং শীর্ষবিন্দুর মধ্যম অর্ধেক মানে সমদ্বিখণ্ডক, মধ্যবিন্দু কোনটা আছে? তো মধ্যবিন্দু ধরো যে এটা কোথায় আসতে পারে? এটা এখানে আসছে, এই ধরো এখানে আসলো, এইটুকু আর এইটুকু এই দিকে একটু আসবে, তাই না? এই বুঝতে পারছো? তাহলে এই লম্ববিন্দু এবং শীর্ষবিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এটা, মানে সমান দুটো ভাগে ভাগ করছে এরকম। আরেকটা আছে কি এদিকে, এই দেখো লম্ববিন্দু আর এই শীর্ষবিন্দু, লম্ব আর শীর্ষ, তাহলে লম্ববিন্দু এবং শীর্ষবিন্দুর এইটার দেখো অর্ধেক কোথায় যায়? এটার অর্ধেকটা যাবে ধরো যে এইখানে যাচ্ছে না এখানে। তাহলে দেখো কয়টা পাইছো এখানে? তাহলে আমি যদি ডিনোট করি, ধরো এইখানে ধরো যে একটা বিন্দু দিলাম হচ্ছে, এখানে ধরো যে দিলাম হচ্ছে তোমার এ, আর এই যে বিন্দুটা এটা দিলাম বি, আর এই যে বিন্দুটা এটা দিলাম সি। তাহলে এইখানে যে তিনটা বিন্দু পাইছি, একটা পাইছি এ বি সি। এবার একটু চিন্তা করে দেখো টোটাল কয়টা বিন্দু পাইছো? এইখানে তিনটা মধ্যমা পাইছো, মধ্যমাত্রয়, মধ্যমাত্রয়ের পাদবিন্দু। তো মধ্যমাত্রয়ের পাদবিন্দু পাইছি এম এন এবং হচ্ছে টি। এম এন কি পেয়েছি আমরা? এম এন এবং টি পাইছি, এম এন এবং টি পেয়েছি, এম এন টি এই গেল। তারপর তুমি পেয়েছো শীর্ষবিন্দুতে অঙ্কিত লম্বের পাদবিন্দু, পাদবিন্দুত্রয়, পাদত্রয় বা পাদবিন্দুত্রয়। তো পাদবিন্দু পেয়েছি কি দেখো, এই একটা লম্ব এঁকেছি তার জন্য ডি, তারপরে আমি কি এই একটা লম্ব এঁকেছি, দেখো এই দিক দিয়ে যখন লম্বা রেখেছিলাম, এই একটা লম্বা এঁকেছিলাম, এটা হচ্ছে ই, আর এই দিক দিয়ে একটা লম্ব এঁকেছি, এটা হচ্ছে এফ। তাহলে গেল তিনটা বিন্দু। তাহলে অঙ্কিত লম্বের পাদবিন্দু পাইছে তিনটা, সেটা হচ্ছে ডি ই এফ। আর ফাইনালি আমি কি পেয়েছি?
শীর্ষবিন্দু ও লম্ববিন্দুর সংযোজক রেখার মধ্যবিন্দু। তো শীর্ষবিন্দু ও লম্ববিন্দু, তো লম্ববিন্দু হচ্ছে কি, যেখানে দুইটা লম্ব যে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে লম্ববিন্দু। আমরা কিছুক্ষণ আগেই করে আসছি। তাহলে এইটা হচ্ছে আমার লম্ববিন্দু। তো লম্ববিন্দু এবং শীর্ষবিন্দুর মধ্যবিন্দু এটা, লম্ববিন্দু এবং শীর্ষবিন্দুর মধ্যবিন্দু এটা, লম্ববিন্দু এবং শীর্ষবিন্দুর মধ্যবিন্দু এটা। এই হচ্ছে টোটাল 9টা। তাহলে এই 9টা বিন্দু দিয়ে এখন বৃত্ত আঁকো। দেখো এই দেখো, তাহলে 9টা বিন্দু, এই 9টা বিন্দুকে দেখো, এই 9টা বিন্দুকে তুমি বলবা, এই দেখো এই 9টা বিন্দুকে বলা হয় নববিন্দু। এই 9টা বিন্দুকে বলা হয় নববিন্দু। বুঝতে পেরেছো কি? তাহলে এই যে 9টা বিন্দু পেয়েছি, তো 9 পয়েন্ট, এটাই হচ্ছে আমার যেটা পেয়েছি অলরেডি। তাহলে এইখানে পেয়েছি আমরা কি পেয়েছি, আমরা নববিন্দু, তাই না? নববিন্দু। আচ্ছা, তো 9 পয়েন্ট, এই পেয়েছি আমরা 9 পয়েন্ট। বুঝতে পেরেছো কি এটা?